ওকে, বকেয়া ঈদ মোবারক। এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা পড়তে যাচ্ছি। টপিকটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। ওকে, সো আমি রিডিং এর বিষয়ে সবসময় যে কথাটা আলোকপাত করে থাকি যে রিডিং একটা কঠিন একটা পার্ট। ওকে, কঠিন, কিন্তু এটাকে আপনাকে ভাগ ভাগ করে নিতে হবে কতটুকু কঠিন আর আপনার দরকার কতটুকু, আর আপনাকে হচ্ছে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। আমাদের যদি স্ট্রেংথ পার্ট, যারা হচ্ছে বিজনেসের স্টুডেন্ট, SWOT অ্যানালাইসিস বলে, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আপনার স্ট্রেংথ কতটুকু আছে, আপনার উইকনেস কতটুকু, আপনার অপরচুনিটি কতটুকু আছে, তারপর হচ্ছে তারপর হচ্ছে থ্রেট, এটার জন্য আমাদের বিজনেসের জন্য থ্রেট কতটুকু। সো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে পড়ি, দেখা যাবে যে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। সো এট ফার্স্ট আমাদেরকে যেটা অ্যাকসেপ্ট করতে হবে, ওকে, রিডিং পার্টটা কঠিন, বাট যেটা বললাম যে কতটুকু কঠিন। আমরা শুরু করলাম যে প্যাসেজ ওয়ানে যে হচ্ছে আমাদের ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে এবং ট্রু ফলস নট গিভেন থাকে। মেক শিওর যে ওখান থেকে ইনশাল্লাহ আমাদের ভুল হবে না। ওখানে যে 13টা কোশ্চেন থাকে, আপনি এমন ভাবে প্রিপারেশন নেন বা এমন ভাবে পড়েন যেন ওখান থেকে কিছুতেই ভুল না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই যে আপনি প্যাসেজ ওয়ানে যত ফিলিং দ্য ব্লাঙ্ক শিখলেন, ট্রু ফলস নট গিভেন শিখলেন, সেম টাইপস এর জিনিসগুলোই প্যাসেজ থ্রিতেও পাবেন, প্যাসেজ টুতেও পাবেন, কিন্তু কঠিন। প্যাসেজ ওয়ানে যতটা সহজ যে একটা লাইন থেকেই একটা লাইনের আনসার, অথবা দুইটা লাইন থেকেই একটা আনসার, অথবা অনেক সহজেই কিওয়ার্ড গুলো খুঁজে পাওয়া যায়, লোকেশন পাওয়া যায়, প্যাসেজ থ্রিতে আপনি পাবেন না, প্যাসেজ টুতেও পাবেন না। কঠিন হবে, কিন্তু কতটুকু কঠিন, সেটা কি 100% কঠিন? পাঁচটার মধ্যে কি পাঁচটাই কঠিন? সাতটার মধ্যে কি সাতটাই কঠিন? না, সেখানেও আপনার এমন ভাবে কোশ্চেন গুলো করা হয়, লিস্ট অফ হেডিংস হোক, নেম ম্যাচিং হোক, ইনফরমেশন ম্যাচিং হোক, অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন্স হোক, অথবা যদি ইয়েস নো নট গিভেন প্যাসেজ থ্রিতে থাকে, সেটাও প্যাসেজ ওয়ানের চেয়ে একটু কঠিন হয়। কিন্তু যেটা বলতেছিলাম যে পাঁচটা থাকলে পাঁচটাই কঠিন হয় না, সাতটা যদি লিস্ট অফ হেডিংস থাকে সাতটাই কঠিন হয় না। আপনাকে পড়ে পড়ে খুঁজে বের করতে হবে যে সাতটার মধ্যে কোনটা কঠিন ছিল আর কোনটা সহজ ছিল। এটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে, আদারওয়াইজ আমরা তো প্রথমেই বুঝবো না যে কোনটা কঠিন কোনটা সহজ, কোনটা ছাড়বো কোনটা ধরবো, কোনটা হচ্ছে আমি আনসার করব, বা কোনটার জন্য কতটুকু আমরা প্রিপারেশন নেব। তাহলে দেখেন আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, লিস্ট অফ হেডিংস একমাত্র কোশ্চেন যেটা প্যাসেজের শুরুতে শুরুতেই মানে কোশ্চেন গুলো থাকে, তারপরে প্যাসেজ থাকে। লিস্ট অফ হেডিংস আপনারা বইয়ে যদি একটু লক্ষ্য করেন, সবার কাছে বই আছে তো, ক্যামব্রিজ 15 টেস্ট 3 প্যাসেজ 2 পেজ নাম্বার 62। দেখেন যারা বিগিনার আছেন বা যারা হচ্ছে আমরা মানে এর আগে আমরা এগুলো প্র্যাকটিস করি নাই, দেখেন লিস্ট অফ হেডিংসটা কোশ্চেনটা থাকে আগে। এটা দুনিয়ার মধ্যে একমাত্র ব্যতিক্রম ধর্মী কোশ্চেন যেটা কোশ্চেন থাকে আগে এবং প্যাসেজ থাকে পরে। এটাতে আমরা যদি এটাতে নিয়মিত ইউজ টু হয়ে যাই, তাহলে আমরা এটা তো জেনেই ফেললাম যে লিস্ট অফ হেডিংস তা কোশ্চেন থাকে আগে, প্যাসেজ থাকে পরে। আবার যদি প্যাসেজ থ্রিতে হয় ইনফরমেশন ম্যাচিং, অথবা হচ্ছে নেম ম্যাচিং, অথবা অন্য আদার্স টাইপস এর কোশ্চেন, সেটা আবার কোশ্চেন পরেই থাকে, আগে প্যাসেজ থাকে তারপরে হচ্ছে কোশ্চেন থাকে। এখন আসেন যে আমাদের লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে কাজগুলো কি কি। দেখেন ভাই, আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক মানে আইএলস ইন্টারন্যাশনাল টিচার, বাংলাদেশের যারা বিখ্যাত টিচার অনেকের ভিডিও দেখেছি কিভাবে লিস্ট অফ হেডিংস মানে আনসার করতে হবে। দুই তিনটা চারটা চারটা ধাপ আছে, এক একজন এক এক ভাবে বলে। আমি আপনাকে তিনটা ধাপই বলবো, চারটা ধাপই বলবো, এবং শেষে আমার নিজস্ব একটা মতামত বলবো যে এইটা বেটার। আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ভাবে লিস্ট অফ হেডিংসটা সলভ করবেন। বাট আমি আপনাকে প্রথমে তিনটাই বলতেছি, এরপরে আমি যেটাকে বেস্ট মনে করি সেটাকে বলতেছি। ওকে, তাহলে লেটস স্টার্ট। এক নাম্বার হচ্ছে যে দেখেন, আপনি আপনি যদি একটা লেখা লেখেন, বা আপনি ধরেন একটা রচনা লিখবেন, বা একটা পেপারে কিছু পাবলিশ করার জন্য লিখবেন, অথবা হচ্ছে কাউকে নিয়ে কিছু বলবেন, অথবা একটা চিঠি লিখবেন, অথবা কোনো রাইটিং এর কিছু লিখবেন, আমরা যেটা রাইটিং এ শিখে আসছি যে কিভাবে রাইটিং টাস্ক 2 লিখতে হয়, তাহলে সেখানে আমাদের ধাপগুলো কি থাকে। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি কিছু কথা থাকে না,
প্রথমে হচ্ছে পরিচিতিমূলক বা হচ্ছে জাস্ট নর্মাল যে কথাগুলো সেগুলো থাকে। এরপরে হচ্ছে ধরেন একটু পরিচিতমূলক কথা বলে তারপরে একটু ডিপের দিকে যাওয়া হয়। আস্তে 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 শেষের দিকে কোনো কনক্লুশন দেওয়া হয় বা কোনো সাজেশন দেওয়া হয় বা ফিউচারে কিভাবে এটাকে ভালো করা যাবে বা সলভ করা যাবে এই টাইপের কথাগুলো নর্মালি বলা হয়ে থাকে। সো আইএলস এর যে লিস্ট অফ হেডিংস এটাও অনেকটা ওইরকমই, যে শুরুতে হচ্ছে জাস্ট আপনাকে একটা ইন্ট্রোডাক্টরি কিছু বলা হবে, তারপরে মাঝখানে অ্যানালাইসিস করা হবে বা হচ্ছে আরো বিস্তারিত ডেসক্রিপশন থাকবে, এবং শেষের দিকে যে আপনার রিকমেন্ডেশন বা সাজেশন বা সলিউশন জাতীয় কিছু থাকবে। তাহলে আমরা প্রথমেই লিখি লিস্ট অফ হেডিংস এর শুরুতেই আমরা লিখি যে ডেফিনেশন জাতীয় যদি কোনো কোশ্চেন আনসার থাকে তাহলে সেটা শুরুতে থাকে, শুরুর দিকে থাকে। ডেফিনেশন জাতীয় যদি কিছু থাকে তাহলে সেটা নর্মালি প্রথম কি দ্বিতীয় কি তৃতীয় প্যারাতে থাকবে। ডেফিনেশন জাতীয় যদি কিছু থাকে তাহলে ফার্স্ট অথবা সেকেন্ড প্যারাতে আনসার থাকবে। ওকে, ফার্স্ট অথবা সেকেন্ড প্যারা। সবাই একটু কাইন্ডলি খাতায় লিখবেন। এরপরে হচ্ছে দেখেন, যদি যেহেতু ডেফিনেশনের কথা বললাম, সো আমি লাস্ট প্যারার কথাটাও আমি বলে দিচ্ছি। রিকমেন্ডেশন, সাজেশন অথবা ফিউচার রিলেটেড যদি কোনো কথা থাকে, যে সলিউশন বা কোনো একটা কথার একদম ধরেন সলিউশন, সো এই কথাগুলো কোথায় আছে? এই কথাগুলো হচ্ছে এই যে লিস্ট অফ হেডিংস এর যে অপশন গুলো আছে, এই যে আমাদের যে লিস্ট অফ হেডিংস এর অপশন, এখানে হচ্ছে এই যে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন ই, এফ, জি। সো কোন প্যারাতে কোন সেকশনের জন্য কোন হেডিংসটা পারফেক্ট। জাস্ট হচ্ছে আমাদের ধরেন এই একটা সেকশন, এই সেকশন জি, এটার জন্য কোন কথাটা পারফেক্ট, কোন হেডিংটা পারফেক্ট। এখন এই হেডিংটা আপনাকে এই কয়েকটার মধ্যে থেকে বের করতে হবে। এ বি সি ডি ই এফ জি, এই 7টার মধ্যে থেকে সেকশন জি এর জন্য কোনটা পারফেক্ট, মানে এরকম। তাহলে হচ্ছে আমরা যেটা লিখতেছিলাম যে আমাদের শুরুতে হচ্ছে ডেফিনেশন থাকলে সেটা ফার্স্ট প্যারা মানে কি, এই যে যেখানে এখান থেকে স্টার্ট দিয়েছে না, এখানেই। অথবা হচ্ছে একটু ওরা চালাকি করে, সো আমি যেটা বিভিন্ন জায়গায় দেখেছি, ফার্স্ট প্যারাতে দেয় না, ওরা সেকেন্ড প্যারাতে দেয়, কখনো কখনো থার্ড প্যারাতেও দেয়। আমি একটা জায়গায় দেখেছি ক্যামব্রিজেই, সেটা হচ্ছে ফোর্থ প্যারাতে ডেফিনেশন আছে, বাট এটা শুরুর দিকে থাকবে। এটা আপনি কখনই এক্সপেক্ট করতে পারেন না যে একটা ডেফিনেশন বা একটা ইন্ট্রোডাক্টরি কোনো কথা লাস্টের দিকের প্যারায় থাকবে। সো সেখানে ধরেন 8টা 10টা এরকম প্যারা আছে, ওরা হচ্ছে ফার্স্ট প্যারাতে দেয়নি, সেকেন্ড প্যারাতে দিছে। সো অথবা থার্ড প্যারাতে, সেকেন্ড প্যারাতেই বেশি, সেকেন্ড অথবা থার্ড। আর ফোর্থ প্যারাতে হচ্ছে একদম রেয়ার, জাস্ট একটা জায়গায় পেয়েছি ডেফিনেশন, কিন্তু ফোর্থ প্যারা। এছাড়া হচ্ছে নর্মালি ফার্স্ট প্যারাতেই বেশি থাকে। এবং এই টাইপসের কোশ্চেন গুলো করা হয় যাতে হচ্ছে আপামর জনসাধারণ, যাদের হচ্ছে 5.56 দরকার, তাদের জন্য এই ডেফিনেশন বা শেষের যে সলিউশন রিকমেন্ডেশন জাতীয় থাকে, এই কথাগুলো বলা হয় বা এই কোশ্চেন গুলো থাকে। তাহলে হচ্ছে ডেফিনেশন থাকে ফার্স্ট সেকেন্ড প্যারা, সলিউশন অথবা রিকমেন্ডেশন থাকে হচ্ছে শেষের দিকে, শেষের প্যারা। সলিউশন, রিকমেন্ডেশন, সাজেশন অথবা ফিউচার রিলেটেড কোনো কথা যদি থাকে, ফিউচার রিলেটেড কোনো কথা যদি থাকে, ওকে। এরপরে আসেন থার্ড নাম্বার, যেটা কোশ্চেনে যদি মানে অপশনে যদি লিস্ট অফ হেডিংস এর অপশন,
লিস্ট অফ হেডিংস এর অপশনে যদি দা রিজন থাকে অবশ্যই প্যাসেজে হোয়াই কথাটা উল্লেখ থাকবে, হোয়াই অথবা হচ্ছে বিকজ। এগুলো খুবই কমন জিনিস, প্র্যাকটিস করতে করতে আপনি নিজে এগুলো বের করে ফেলতে পারবেন। তাহলে হচ্ছে কি অপশনে আছে দা রিজন, প্যাসেজে থাকবে হোয়াই। আর যদি কোনো প্যাসেজে দেখেন প্রশ্নবোধক জাতীয় কিছু আছে, যে হোয়াট মাইট বি দ্য সলিউশন, সো মাস্ট ওখান থেকে আনসার থাকবে, কোনো একটা কোশ্চেন থাকবে এবং সেখান থেকে কোনো আনসার থাকবে। কি বলছি, যে প্রশ্নবোধক জাতীয় যদি কিছু থাকে, কোশ্চেন মার্ক যদি থাকে, সেই কোশ্চেনের আনসার থেকে একটা মেইন হচ্ছে অপশনের হবে, কোশ্চেনের দুই নাম্বারটা আবার একটু বলেন। ওকে ভাই, যেটা বলছি যে এই যে আপনার অপশন মানে লিস্ট অফ হেডিংস এর অপশনে যদি রিকমেন্ডেশন, সলিউশন, সাজেশন অথবা ফিউচার রিলেটেড কোনো কথা থাকে, তাহলে এটা প্যাসেজের শেষের দিকে থাকবে। এবং আমরা ধরেন আমরা আইএলটিএস পরীক্ষা দেব হচ্ছে জাস্ট 2-4 মাস পড়বো, আইএলটিএস পরীক্ষা দেব, এরপরে আমরা ইনশাল্লাহ দেশের বাইরে যাব আল্লাহ তৌফিক দিলে। তারপরে হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য যা যা দরকার, কমিউনিকেশন দরকার, ভাষা দরকার, ওইটা আমরা শিখবো। কিন্তু এই যে আইএলটিএস এর যে বিষয়টা, আইএলটিএস এর নির্দিষ্ট যে লিস্ট অফ হেডিংস আপনাকে মানে শিখতে হবে বা এটা করতে হবে, এটা কি জন্য? এটা হচ্ছে জাস্ট এক্সাম পারপাসের, এক্সামের জন্য আপনি ভালো করতে পারেন। আর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ, উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশনটা ডেভেলপ করা। বাট এখন তো আমাদের সামনে পরীক্ষা, এই জন্য হচ্ছে আমাদের এই টিপস ট্রিক্স গুলো দিয়ে আমাদের হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে। যেটা বলতেছিলাম যে সলিউশন, ধরেন এই যে এখানে যে আপনার এই অপশন গুলো আছে, এই অপশনের মধ্যে যদি ধরেন কোনো সলিউশন জাতীয় কিছু থাকে, রিকমেন্ডেশন লেখা থাকে, যে এ রিকমেন্ডেশন ফর ফিউচার সামথিং, তাহলে হচ্ছে অথবা হচ্ছে এই রিকমেন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, অথবা ডেভেলপমেন্ট ফর ডেভেলপিং ফর চিলড্রেন্স হেলথ অথবা এডুকেশন। সো এই টাইপসের কথা যদি থাকে তাহলে হচ্ছে শেষের প্যারার দিকে থাকবে। অথবা কোনো সাজেশন ওয়ার্ডটা যদি হুবহু থাকে, অথবা ফিউচার রিলেটেড, যে ভবিষ্যতে কিছু একটা হবে অথবা ভবিষ্যতে আরো ডেভেলপ করার কোনো ওয়ে আছে, সো এই কথাগুলো যদি থাকে তাহলে শেষের দিকে থাকবে, একদম প্যাসেজের শেষের দিকে থাকবে। এখন আসেন দেখেন, আমাদের প্যাসেজে বিশেষ করে অনেক কথাবার্তা থাকে, অনেক বাড়তি কথাবার্তা থাকে, বাট আমাদের শুধুমাত্র মানে মেইন থিমটা নিতে হবে অথবা জিস্টটা নিতে হবে, সারমর্ম, যে আমাদের এই ফুল প্যাসেজের সারমর্মটা কি। মানে পুরো প্যাসেজ তো আমার জানার দরকার নাই, আমার হচ্ছে শেখারও দরকার নেই, আমার শুধুমাত্র জিস্টটা নিতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যে আইএলটিএস এর জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট, যেটা লিসনিং এও ইম্পর্টেন্ট, রিডিং এও ইম্পর্টেন্ট, স্পিকিং এবং রাইটিং এ আপনি নিজে সেগুলোকে ইউজ করার ট্রাই করবেন। সেটা কি? সেটা হচ্ছে কন্ট্রাস্টিং ওয়ার্ড, কন্ট্রাস্টিং ওয়ার্ডস।
ভেরি সিম্পলি যেগুলো আমাদের ইউজ করতে হবে, এই যে বাট, ইয়েট, হাউএভার। কেন আমি রিডিং এ লিখতেছি? কারণ হচ্ছে ভাই, এই ওয়ার্ডগুলোর পরের কথাগুলোই মেইন কথা। আগে যা যা আছে আছে, কিন্তু এই ওয়ার্ডগুলোর পরের কথাগুলোই হচ্ছে মেইন, এবং এখান থেকেই হচ্ছে আপনার লিস্ট অফ হেডিংসটা বের করতে হবে। মোস্ট অফ দ্য কেসেস এটাই হয়, এজন্য আমি এগুলো লিখে দিচ্ছি বা বলতেছি। বাট, ইয়েট, হাউএভার, whereas, until, whereas, until, unlike, though, although, in spite of, despite of, এরকম তো মানে অনেক আছে। জাস্ট এক্সাম্পল হিসাবে যেটা দিচ্ছি, যে কন্ট্রাস্টিং ওয়ার্ড গুলো। সো কন্ট্রাস্টিং ওয়ার্ডস গুলো আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা এগুলো ভালো করতে পারলে আমাদের আইএলটিএস এর রিডিং ভালো হবে, রিডিং ভালো হলে আমাদের ওভারঅল আইএলটিএস ভালো হবে, আইএলটিএস ভালো হলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে মন মতো আমরা পড়তে পারবো, অথবা আইএলটিএস ভালো হলে আমাদের ভালো জব করতে পারবো। শুধু আইএলটিএস শুধু যে ইউনিভার্সিটির জন্য তা না, ওখানে যাওয়ার পরেও ভালো একটা জব পাওয়ার জন্য আইএলটিএসটা ইম্পর্টেন্ট, পার্ট টাইম জবের জন্য। সো when you will show your better IELTS score in a for an interview, obviously you will get better result, isn't it? So আপনার যত বেশি সম্ভব আইএলটিএসটা এটা বেশি স্কোর করাটা শ্রেয়। এরপরে হচ্ছে দেখেন, এটার পরে আমি একটু ধরেন কাউকে জিজ্ঞেস করব যে কেউ মানে বুঝছেন কিনা, এটা একটু জটিল জিনিস। ওকে, লিস্ট অফ হেডিংস এর যে অপশন গুলো আছে, ধরেন এখানে আছে হচ্ছে একটা কোশ্চেন, যে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, প্রোডাকশনের জন্য ফাইন্যান্সটা পাওয়া। তো ধরেন একটা একটা প্যারার মধ্যে, একটা প্যারার মধ্যে এখানে ধরেন এই একটা প্যারার মধ্যে দুইটা আইডিয়া থাকতে পারে, ইভেন তিনটা আইডিয়া থাকতে পারে, চারটা আইডিয়াও থাকতে পারে। সো এই যে এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে দুইটা আইডিয়া আছে, এখানে উপরের কথাটুকু একটা কথা, আর সেকেন্ড কথাটা আর একটা ইনফরমেশন। সো এখানে যেহেতু প্রথমে একটা ইনফরমেশন আছে আর পরে হচ্ছে আর একটা ইনফরমেশন আছে, সো এইটার জন্য একটা আনসার হইতে পারে, আবার পরেরটার জন্য আর একটা আনসার হইতে পারে। আপনাকে দেখতে হবে যে আমার কোন ইনফরমেশনটার সাথে আমার লিস্ট অফ হেডিংসটা মিলতেছে। আপনি যদি চিন্তা করেন যে এই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর জন্যই একটা হেডিংস, তাহলে হবে কিন্তু ভুল হবে। তাহলে আমার মেইন মেসেজটা কি, যে একটা প্যারার মধ্যেই দুইটা হেডিংস থাকতে পারে, দুইটা সেপারেট ইনফরমেশন থাকতে পারে। আপনাকে সরি আপনাকে বের করতে হবে যে কোন ইনফরমেশনটা আপনার কাছে চেয়েছে। আপনার কাছে হচ্ছে কি ফার্স্ট ইনফরমেশনটা চেয়েছে, নাকি হচ্ছে সেকেন্ড ইনফরমেশনের হেডিংসটা দেওয়া আছে। এজন্য অনেকেই বলেন যে শুধুমাত্র ফার্স্ট লাইনটা পড়বা, অথবা সেকেন্ড লাইনটা আরেকবার পড়বা, এরপর শেষ শেষ লাইনটা পড়বা। ভাইরে, আমরা তো পুরো এ টু জেড পড়েই বুঝি না, তাহলে শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্স পড়ে কিভাবে বুঝবো আমরা? হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্স আপনাকে একটা একটা বিশেষ একটা আইডিয়া দিবে। আমি পূর্ণাঙ্গ সবই বলার ট্রাই করব আজকে, যেহেতু আমাদের লিস্ট অফ হেডিংস এর ক্লাস। সো বাট শুধুমাত্র এইটাই যথেষ্ট না, এটা একটা পার্ট মাত্র, যে ওকে যে ফার্স্ট লাইনটা আপনি পড়ে এবং শেষ লাইনটা দেখেন। কিন্তু শুধুমাত্র ফার্স্ট লাইন পড়েই আর শেষ লাইন পড়েই আমাদেরকে অ্যাটলিস্ট সময় না থাকলে শেষের দিকে সেটা ভিন্ন কথা, বাট একদম শুরুতেই এটা ঠিক না যে শুধুমাত্র ফার্স্ট লাইন পড়েই আমাদের আনসারটা বুঝবো। ওকে, তাহলে দেখেন এটার হচ্ছে এখানে ধরেন দুইটা
একটা সেকশনের মধ্যেই দুইটা প্যারা আছে, তাহলে এই প্যারাটার অর্থটা বা এই প্যারাটার হেডিংটা সম্পূর্ণ ভিন্ন এই প্যারা থেকে, এখান থেকে এই সেকশনের দুইটা প্যারা, এই প্যারার একটা অর্থ আর নিচের প্যারার আর একটা অর্থ, এখান এটার আর একটা অর্থ। সো দুইটার জন্য দুইটা হেডিংস হতে পারে। সো আপনাকে হচ্ছে বের করতে হবে যে কোনটার জন্য আমার হচ্ছে লিস্ট অফ হেডিংসটা আসছে। সো এখান থেকে এটা থেকে যদি গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন আসে, অপর কথাটা, অপর প্যারাটা যাই থাকুক না কেন, এই বি নাম্বার সেকশনটাই আপনার আনসার। অথবা শুধু দুইটা আইডিয়া না, এরকম তিনটা আইডিয়াও থাকতে পারে, চারটা আইডিয়াও থাকতে পারে, এগুলো একটু কঠিন করার জন্য। সো একের অধিক প্যারা থাকলে যে কোনো একটার সাথেই যদি আমাদের হেডিংসটা মিলে যায়, সেটাই হবে আমাদের আনসার। একটু যদি স্যাম্পল নেই, কেউ যদি কিছু মাইন্ড না করেন, আসাদ ভাই একটু কাইন্ডলি বলেন তো কি বলছি আমি। ভাইয়া আমি একটু আনকনসিয়াস ছিলাম ভাইয়া এটা। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আমি তাহলে আরেকজনের কাছ থেকে শুনি, এরপর আমি আবার বলতেছি, জি। ঠিক আছে? আচ্ছা, অনুপ ভাইয়া একটু বলেন কাইন্ডলি। জি ভাইয়া, একটা ইস্যুতে মানে একটা পার্টের মধ্যে 2 থেকে 3টা আইডিয়া থাকতে পারে। যেমন এইটাতেই যেমন দুইটা আইডিয়া দেওয়া আছে, উপরেরটা আইডিয়াটা সম্পূর্ণ আলাদা এবং নিচেরটা আইডিয়া সম্পূর্ণ আলাদা। অপশন দুটো মানে দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা কনসেপ্টে হবে। জি জি, মানে হচ্ছে যে কোনো আইডিয়া থেকেই আমাদের আনসারটা হতে পারে, ঠিক আছে? মানে লিস্ট অফ হেডিংসটা মিলে যেতে পারে। জি সো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের এটা হচ্ছে, ধরেন আমরা যদি পুরোটাই একটা সিকোয়েন্সে ধরে ফেলি, তাহলে কিন্তু প্রথমটার সাথে পরেরটা মিলবে না, তাই না ভাই? ধরেন আপনি পুরোটাই একটা 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 ধারণাই আপনি নিচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এটা তো একটা সিকোয়েন্স না, এটা দুইটা দুইটা ভিন্ন ভিন্ন আইডিয়া। সো যে কোনো একটা আইডিয়ার জন্য লিস্ট অফ হেডিংস আলাদা আলাদা হতে পারে। সো পরেরটার জন্য যদি মিলে যায়, তাও সেটাই আনসার, তাও সেটাই লিস্ট অফ হেডিংস এর অপশন হতে পারে, এবং সেটা আনসার হবে সেকশন বিটাই আনসার হবে। আসাদ ভাই এখন একটু বলেন তো কাইন্ডলি কি বুঝছেন। ভাইয়া জি ভাইয়া। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানে মেইন ইটা হেডিংসটা হচ্ছে আহ, দুইটা প্যারার মধ্যে, প্যারার দুইটা অংশ যে কোনো একটা অংশের মধ্যে থাকতে পারে। জি জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আশা করি সবাই বুঝেছেন, আর কেউ যদি না বোঝেন আমাদেরকে হচ্ছে আহ, বলেন, আমরা আবার ডিসকাস করতেছি, অসুবিধা নেই। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন। এখন ধরেন যে এই এগুলো সলভ করার কয়েকটা মাধ্যম আছে, যেটা আমি আপনাকে শুরুতেই বলেছি। একটা মাধ্যম হচ্ছে যে ধরেন এখানে আমাদের সব যতগুলো অপশন আছে, যতগুলো আমাদের হচ্ছে সেকশন আছে, সবচেয়ে সবচেয়ে ছোট যে সেকশনটা সেটা পড়া এবং সেটা থেকে আমাদের আনসার গুলো বের করার ট্রাই করা, যে এইটার জন্য ফিক্সড ভাবে খোঁজা, যে ওকে আমি হচ্ছে দেখতেছি যে জি নাম্বারটা অনেক ছোট। সো জি নাম্বারটা থেকে আমাদের অপশন গুলো খোঁজা, যে ওকে জি নাম্বারের আনসারটা কোনটা কোনটা হতে পারে, 10টা আছে, জি জি নাম্বারটা পড়ে ফেললাম, আমাদের আনসারটা বের করলাম। এটা একটা এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে যে আপনি ধরেন একদম শুরু থেকে পড়বেন, যেহেতু আমাদেরকে সবগুলোই পড়তে হবে, এবং যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এটা ট্রাই করবেন যে একদম শুরু থেকেই দেখা। কারণ হচ্ছে আপনাকে তো সবগুলোই আনসার করতে হবে, শুরু থেকে দেখলে একটা সিকোয়েন্স থাকে। সো বাট এটা নট নেসেসারি যে আপনাকে ফলো করতেই হবে। দেখেন আপনি ধরেন শুরুতে একটা দেখলেন, এবং একটা ধরেন প্রথম প্যারাটা পড়লেন, পড়ার পরে আপনি হচ্ছে প্রথম প্যারাটা পড়লেন, প্রথম প্যারার এগেইনস্টে আপনি এখন দেখেন যে এই এই প্যারাটার জন্য কোন লিস্ট অফ হেডিংসটা হইতে পারে, শুধুমাত্র প্রথম প্যারাটার জন্য কোনটা হতে পারে, এটা একটা অপশন। আর হচ্ছে আর একটা অপশন হচ্ছে প্রথমেই লিস্ট অফ হেডিংস এর যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো দাগিয়ে ফেলা, এরপরে হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলার পরে এরপরে হচ্ছে আপনি অপশন পড়েন, যেটাই পড়েন না কেন সেটার সাথে এটা মিলানো। তাহলে দেখেন আমি ধরেন সবগুলো পদ্ধতি বলে আপনাদেরকে পেঁচাইতে চাচ্ছি না,
যেটা বেটার বা সবচেয়ে উত্তম সেটা আমি বলার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের হন শুরু থেকে পড়েন, বাট নট নেসেসারি যে শুরু থেকে পড়তে হবে। আপনি শেষের দিক থেকে অথবা মাঝের দিক থেকে, যেটা অনেক ছোট একটা প্যারা বা যেটার মিনিং সহজে বোঝা যায়, বাট অনেক সময় ছোট প্যারার মধ্যে প্যাচ গোজ বেশি থাকে। সো এটা একটা ঝামেলা। সো অনেক সময় ছোট প্যারাতে সহজ মনে করে টাইম বেশি ওয়েস্ট হয়। সো এটা করা যাবে না। সো আমি ডিরেক্ট যাচ্ছি যে আমাদের কিভাবে আনসার করতে হবে। আপনি হচ্ছে ১ম সেকশন বা ১ম প্যারা অথবা মাঝের যেকোনো একটা ছোট প্যারাও নিতে পারেন, পড়লেন। ১ম এ কোয়েশ্চেনে যাবেন না। এটা হচ্ছে আমার সাজেশন। ১ম এ কোয়েশ্চেনে যাবেন না। ১ম এ হচ্ছে আপনি প্যারাগ্রাফ পড়বেন। যেকোনো একটা প্যারাগ্রাফ পড়বেন। প্রথমটাও পড়তে পারেন, মাঝেরটাও পড়তে পারেন। পড়ার পরে আপনি লিস্ট অফ হেডিংস এর অপশন গুলো পড়বেন, মানে কিওয়ার্ড গুলো পড়বেন। এখন এই যে আপনি ধরেন এখান থেকে আপনি পড়লেন যে এই প্যারাটা আপনি পড়লেন, এই প্যারাটা পড়ার পরে এই প্যারার হেডিংসটা কোনটা হবে, এজন্য আপনি পড়তেছেন। দেখেন এইটার এ নাম্বার প্যারার জন্য তো সবগুলো আনসার হবে না, কিন্তু আপনি প্রথম থেকে পড়া শুরু করেন। গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন, এইটা আনসার যদি হয় আপনি হচ্ছে লেখেন বা হচ্ছে দাগিয়ে রাখেন। আর যদি নাও হয় তাও খুব স্ট্রংলি আপনি কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলেন। কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলেন, কারণ এটার জন্য আনসার না হোক, আপনার ফিউচারের জন্য তো আপনার আনসার তো আসতেছে। আরো আপনার হচ্ছে টোটাল 7টা প্যারা আছে, আরো 6টা প্যারা আছে, কোনো না কোনোটার জন্য তো আনসার এটা হতে পারে। সো আপনি এখনই কিওয়ার্ডটা খুব ভালো করে পড়ে রাখেন, যেন পরবর্তীতে আপনার কোশ্চেন দেখলেই মনে হয় যে ও আচ্ছা, আমি তো ফিনান্স রিলেটেড কোনো একটা কথা পড়েছিলাম। সো হয়তো আপনাদের এইভাবে মনে থাকবে না বা ঝামেলা মনে হবে। আমি ডিরেক্ট হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাই, যে আমাদের হচ্ছে কিভাবে আনসার করতে হবে। তো ধরেন আপনি এরকম একটা কোশ্চেন পেয়েছেন, আপনি হচ্ছে একটা অপশন পড়বেন লিস্ট অফ হেডিংস এর জন্য, কিন্তু দেখেন এই লিস্ট অফ হেডিংস এর আনসার করার আগে এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। সো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আনসার করে ফেলবেন। সো আগে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেহেতু এটা হচ্ছে লেস টাইম কনজিউমিং, কম সময় লাগে, সো এইটা আপনি আনসার করবেন। এইটা শেষ করার পরে এটা এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। সো 6টার জন্য কিন্তু আপনার খুব বেশি টাইম লাগবে না, যেহেতু এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং নট অনলি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা সবচেয়ে সহজ হয়। সো এইটা আপনি আগে আনসার করবেন, এইটা আনসার শেষে এরপরে যাবেন লিস্ট অফ হেডিংস এ। এবং আমরা জানি যে লিস্ট অফ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো কিভাবে সলভ করতে হয়, যে ওই যে আমাদের কিওয়ার্ড লোকেশন বা হচ্ছে ম্যাচিং করতে হয়, অথবা হচ্ছে ছোট ছোট মিনিং নিয়ে তারপরে হচ্ছে আমাদের মিনিংটা, সেই আনসারটা কোশ্চেন থেকে প্যাসেজ থেকে বের করতে হয়। যেমন এখানে কি আছে যে ডিসিলিনেটর কাম্পাস অ্যাজ হিট ইট হ্যাজ, তাহলে এটা কি আছে, হোয়াট ইজ ফেড ইনটু পাইপ এন্ড ড্যাশ অফ ওয়াটার ফ্লোস, তাহলে স্ক্রিন ডিসপ্লেস দ্য ড্যাশ, একটা স্ক্রিন ডিসপ্লে কি ডিসপ্লে করে। সো এটা আপনারা হচ্ছে নিজেদের মতো করে সলভ করবেন, প্রবলেম হলে আমাদেরকে বলবেন, আমরা পরবর্তীতে আমাদের যখন প্র্যাকটিস বেসে ক্লাস শুরু হবে এগুলো আবার বিস্তারিত ক্লাস হবে। ক্যামব্রিজের 11 থেকে 16 পর্যন্ত ওইটা আলাদা অন্য টাইমে ক্লাস হবে। সো তখন ওইটা প্র্যাকটিস বেসে আপনারা এগুলো আবার দেখতে পারবেন। সো আজকে জাস্ট আমরা লিস্ট অফ হেডিংসটা দেখতেছি, বাট মেসেজ যেটা ছিল যে লিস্ট অফ হেডিংস এর আগে আমাদের এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আগে আনসার করব। ওকে, গেল। এখন হচ্ছে দেখেন আমরা আগে হচ্ছে যে কোনো একটা প্যারা পড়বো। আপনি এই যে জি নাম্বার প্যারাটা ছোট আছে এটাও পড়তে পারেন, অথবা হচ্ছে আমার সাজেশন হচ্ছে আপনি শুরুতে এটাও ছোট আছে এটাও পড়তে পারেন। এখানে আমাদের হেডিংটা দেখবো, হেডিংটা কি আছে, দা ডিসলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। ডিসলিনেটর এটা মানে হচ্ছে নিষ্কাশক অথবা পরিষ্কারক, ধরেন এটার মানে আমি জানি না। সো এটা খুবই নর্মাল যে আপনি সবগুলোর আনসার বা সবগুলোর ভোকাবুলারি মিনিং আপনি জানবেন না, এটা খুবই স্বাভাবিক। সো না জানলেও কোনো সমস্যা নাই, আপনার হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আইডিয়া বোঝা যায় যে সেটার মানে কি। এখানে ডিসলিনেটর দিয়ে একটা ক্লোন আছে। সো ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে এই ডিসলিনেটর জিনিসটা কি সেটার ব্যাখ্যা হচ্ছে এটা, যে প্রডিউসিং ক্লিন ওয়াটার, যেটা হচ্ছে ক্লিন ওয়াটার তৈরি করে অথবা ক্লিন ওয়াটার হচ্ছে দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের হেডিংটা পড়লাম। হেডিং এর পরে আমাদের কাজটা কি, হেডিং এর পরে আমাদের কাজটা হচ্ছে জাস্ট আমরা এ নাম্বার প্যারাটা পড়বো। তাহলে এ নাম্বার প্যারাটা কিভাবে পড়বো, এইটারও একটা সিস্টেম আছে।
যে ধরেন আপনি ফুল প্যারাটা একবারে পড়ে ফেললেন, কিছুই বুঝলেন না, তাহলে কি কোনো লাভ হলো? আলটিমেটলি তো কোনো লাভ হলো না। তাহলে আমাদের মেথডটা কি? মেথডটা হচ্ছে এরকম, যেরকম বলবো মোটামুটি ঠিক সেরকম, যে আপনি একেবারে ফুল প্যারা পড়বেন না, অল্প অল্প করে পড়বেন। এই যে দেখেন আমাদের যে স্কুল কলেজে যে আমরা পড়েছি যে এক একটা শব্দের মধ্যে সিলেবল থাকে, শব্দাংশ, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল হচ্ছে ধরেন আই, এম, তারপরে হচ্ছে ডাইসিলেবল মানে যেটাকে দুইবার উচ্চারণ করা যায়, স্টুডেন্টস, স্টু, এটা একটা সিলেবল, ডেন্স এটা আর একটা উচ্চারণ। সো আবার হচ্ছে যেটাকে তিনবারে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে ধরেন অল্টারনেটিভস, অল্টারনেটিভস এটা হচ্ছে ট্রাই সিলেবল। এরপরে হচ্ছে পলিসিলেবল, তিনের অধিক। সো সিলেবল পড়ার উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রিডিং এর একটা সেন্টেন্সের মধ্যেও এরকম আপনি ভাগ ভাগ করে পড়বেন। কিসের ভাগ? তথ্যের ভাগ। অল্প অল্প করে তথ্য নেবেন, ফুল তথ্য একেবারে পড়লে হয়তোবা শুরুতে আমাদের জন্য কঠিন হবে। তাহলে কিভাবে আমরা ভাগ ভাগ করব? সেটা হচ্ছে ধরেন বড় বড় সেন্টেন্সের মিনিংটা আমরা কিভাবে ভাগ ভাগ করব আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এটা কি হচ্ছে কেউ কি উইলিংলি আসেন একটু পড়বেন এই নাম্বারটা? জি ভাইয়া পড়তেছি। জি ভাইয়া কাইন্ডলি একটু আসসালামু পড়েন। আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ। ওকে, সো Traveling around the Thailand in 1990, William Jennings was impressed with the basic rooftop solar heating system that are on many homes, where energy from the sun was absorbed by a plate and then used to heat water for a domestic use. জি ভাই, এটা কি মিনিংটা কি বোঝা আর গেল? কি যখন উনি থাইল্যান্ডে 1919-এর দিকে গিয়ে উইলিয়াম জেনিস গেছিলেন তখন উনি মুগ্ধ হয়েছিলেন। কিভাবে মুগ্ধ হয়েছিলেন? বেসিক রুফটপ সোলার সিটিং, ওই যে ছাদের উপরে যে আর কি সূর্য থেকে আমরা যে সোলার সিস্টেমের মাধ্যমে বাসায় ব্যবহারের জন্য আর কি এনার্জি তা নেই, সূর্য থেকে যে আর কি সৌর বিদ্যুৎ যেটা আর কি করে, সৌর বিদ্যুতের মাধ্যমে absorb the plate and use to heat the water for domestic use। আর কি ওই আর কি সৌর বিদ্যুৎ ব্যবহার করে জি ইয়ে পানিকে পানিকে আর কি গরম করার মাধ্যমে ডোমেস্টিক পারপাসে ইউজ করা হয়। এটা উনি আর কি জেনিস ইমপ্রেস হয়েছিলেন থাইল্যান্ড গিয়ে যখন 1919-এর দশকে দেখছিলেন, এবং 2 decade লেটার 2 দশক পরে জেনিস ডেভেলপ, উনি আবিষ্কার করছিলেন বেসিক আইডিয়া he saw in the Southwest Asian into a portable device that used to power from the sun to purify water। তিনি এখান থেকে এই আইডিয়াটা নিয়ে পরবর্তীকালে সাউথ ইস্ট এশিয়াতে একটা পোর্টেবল ডিভাইস যেটা আর কি হাতে নিয়ে বা সহজে ইজি ক্যারি করা যায় ওরকম একটা ডিভাইস আবিষ্কার করলেন। ইউজ দ্য পাওয়ার ফ্রম, যে ডিভাইসটা শক্তিটা পায় হচ্ছে সূর্য থেকে, টু পিউরিফাই ওয়াটার আর কি পানিকে পরিষ্কার করার জন্য। জি জি ভাইয়া। ওকে ভাইয়া, ওকে আলহামদুলিল্লাহ, আপনি অনেকটাই অ্যাডভান্স বা হচ্ছে আপনি সহজেই পড়ে বুঝতে পারতেছেন, বাট অনেকেরই এরকম হয় যে শুরুতে বা হচ্ছে যারা ভাইয়া বিগিনার। এই প্যাসেজটা তো সহজ ভাইয়া, ক্যামব্রিজ 17-এর যে প্যাসেজ এখন দেখতেছি 3, এগুলা যেসব ওয়ার্ড ইউজ করছে একদম অবস্থা খুবই ভয়াবহ। আচ্ছা আচ্ছা ক্যামব্রিজ 17-এর যে রিডিং প্যাসেজ 3 গুলাতে যে ওয়ার্ড গুলা ইউজ করছে একদম ভাই, কোনো সমস্যা ট্যান্টালাইজিং, নাই, সাবটারফিউজ। কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ক্যামব্রিজ 17-এর এক্সপ্লানেশনের সলিউশন বইটা লিখতেছি, অনগোয়িং। এটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা এটা হচ্ছে সাপ্লাই দেওয়ার ট্রাই করব আপনাদের ক্যামব্রিজ 14, 15, 16-এর মতো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তো ওটাও পেয়ে যাবেন। দেখেন এটা আমাদের মেথডটা তাহলে কি? মেথডটা হচ্ছে ধরেন আমরা একবারে পড়বো না, একবারে পড়লে হবে কি যে অনেকের জন্যই এটা কঠিন হয়ে যাবে। সো আমরা অল্প অল্প করে মিনিং করব। কিরকম? যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s। 1990s মানে কি? 1990s এটার মানে হচ্ছে 90 থেকে 99 পর্যন্ত।
1990 থেকে 99 পর্যন্ত। ওকে, ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990s, 1990 থেকে 99 পর্যন্ত উইলিয়াম জেনসেন ওয়াজ ইমপ্রেসড। তাহলে হচ্ছে ওই যে যেটা সিলেবলের কথা বললাম, দীর্ঘ আলোচনা করলাম সিলেবলের ব্যাপারে, সো এখানে আমরা ভাগ ভাগ করে পড়বো। সো উইলিয়াম জেনসেন ওয়াজ ইমপ্রেসড, তাহলে হচ্ছে সে কি হয়েছিল, অভিভূত হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল। কিসের ব্যাপারে অভিভূত হয়েছিল? উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেমস। তাহলে হচ্ছে এই রুফটপ মানে সোলার হিটিং সিস্টেমস নিয়ে সে ইমপ্রেস হয়েছিল। এটা হচ্ছে আমাদের আরেকটা আইডিয়া। তাহলে হচ্ছে এখানে মেইন আইডিয়া কি কি, জিস্ট বা সারমর্ম, মেইন আইডিয়া একটা হচ্ছে ইমপ্রেস। কে ইমপ্রেস হয়েছিল? উইলিয়াম জেনসেন, একটা লোক ইমপ্রেস হয়েছিল। মানে হচ্ছে রিডিং এর ক্ষেত্রে আপনি জানেন যে এখানে আপনার কোনো প্রোনাউন্সিয়েশন, কোনো হচ্ছে পূর্ণ মিনিং বোঝা বা অন্য অন্য অনেক কিছু ডিপেন্ড করে না। আপনার হচ্ছে শুধুমাত্র আনসারটা, মেইন ইনফরমেশনটা বুঝতে পারছেন কিনা, তথ্যটা ধরতে পারছেন কিনা, সেটাই হচ্ছে কথা। সো আমাদের এখানে মেইন তথ্যটা কি, এখানে উইলিয়াম জেনসেন বা অনেক কঠিন সহজ যাই না আমি হোক না কেন, আমাদের হচ্ছে দেখতে হবে যে ঘটনাটা কি। ঘটনা হচ্ছে উইলিয়াম জেনসেন ওয়াজ ইমপ্রেসড, এইটুকুর পরে আপনি পেন্সিল দিয়ে একটা দাগ দিবেন। তারপর হচ্ছে কিসের ব্যাপারে ইমপ্রেসড, এই পুরোটা আপনাকে ধরতে হবে না, জাস্ট একটা জিনিস ধরবেন। আচ্ছা, বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেমস, এত বড় আপনার জানার দরকার নেই, শুধুমাত্র বুঝবেন যে ও আচ্ছা সোলার সিস্টেম, সোলার সিস্টেম, এইটুকু আপনাকে আইডিয়া নিলেই হবে। আপনাকে এগুলো কেন বলা হচ্ছে, আপনি যখন ফাইনালে একটা কোশ্চেন পাবেন, তো সেটা তো আপনার কাছে সম্পূর্ণ নতুন, নতুন একটা কোশ্চেন পাবেন, নতুন একটা আইডিয়া পাবেন, নতুন একটা গল্প পাবেন বা হচ্ছে একটা প্যাসেজ পাবেন। সো তখন তো আপনাকে হচ্ছে এত একসাথে বোঝার বা জানার বা মানে এত ইনফরমেশন নেওয়ার আপনি টাইম পাবেন না। সো ছোট ছোট করে এইভাবে আপনি মিনিংটা নেবেন বা জিস্ট বা সারমর্মটা বোঝার ট্রাই করবেন। তাহলে কোন সোলার সিস্টেমটা, যেটা হচ্ছে দ্যাট ওয়্যার অর অন মেনি হোমস, যেটা হচ্ছে অনেক বাড়িতে ছিল। কোন বাড়িতে? এই যে থাইল্যান্ডে, যে যখন থাইল্যান্ডে গিয়েছিল। where energy from the sun was absorbed by a plate and then used to heat water for domestic use. তাহলে হচ্ছে that were on many homes, এই ইনফরমেশনটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। কিসের ব্যাপারে ইনফরমেশন? এই যে আপনার এই সোলার হিটিং সিস্টেমটা যে বাড়িতে ছিল, বিভিন্ন বাড়িতে ছিল, এই সোলার সিস্টেমটা কিভাবে কাজ করতো, এই সোলার সিস্টেমটা কিভাবে কাজ করতো, এটা একটা আইডিয়া। আর আমাদের এখানে মেইন থিম বা জিস্ট বা সারমর্মটা কি, যে এই উইলিয়াম জেনসেন সে 1990 এর দশকে সে থাইল্যান্ডে গিয়েছিল এবং সোলার সিস্টেম সম্পর্কে বিভিন্ন বাড়িতে সোলার সিস্টেম দেখে সে অনেক অভিভূত হয়েছিল। এখন এই সোলার সিস্টেমটা কিভাবে কাজ করত, সূর্য থেকে আসতো, অ্যাবজর্ব করতো, তারপরে হচ্ছে ডোমেস্টিক ইউজ করতো, হিট ওয়াটার, পানিকে গরম করে এটাকে ডোমেস্টিক ইউজ করতো। সো এই বিষয়টা আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে কি এখানেই হোক বা অন্যান্য বিভিন্ন সময় হোক, যে এইরকম কিছু ইনফরমেশন আপনার লাগবে না। যেমন ধরেন স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে কোশ্চেন করা হয়েছে যে টেল মি অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ডস, তা আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে আপনাকে বলতে বলা হয়েছে। সো বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তো আপনি কিছু বলবেনই, সাথে আপনি এটাও বলতে পারেন যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ইন্ডিয়াতে অথবা নেপালে অথবা মালয়েশিয়াতে কোথাও ঘুরতে গিয়েছিলাম, সে ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমরা একসাথে অনেক এনজয় করেছি। সো ওই যে ওখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, ওইটা সম্পর্কে যে আপনি একটা দেড়টা লাইন বললেন, সেইটা কিন্তু আপনার মেইন ইনফরমেশন না। আপনার মেইন ইনফরমেশনটা কি, যে আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক এনজয় করি, তাকে আমার হচ্ছে ভালো লাগে, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোটবেলা থেকে একই সাথে পড়াশোনা করি, একসাথে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তারপরে হচ্ছে সে সবকিছুতে আমাকে হেল্প করে। এটা হচ্ছে আমার হচ্ছে মেইন ইনফরমেশন। সো কোথায় ঘুরতে গেছেন, এক লাইনের কথা, এগুলো কিচ্ছু না। সো এখানেও এরকম রিডিং এও অনেক ক্ষেত্রেই পাবেন যে মানে এডিশনাল অনেক ইনফরমেশন যেটা আপনার লাগবে না, যেটা আপনার লাগবে না। সো জিস্টটা নেওয়ার ট্রাই করবেন যে এই পুরো প্যারার মেইন কথাটা কি। এরপরে হচ্ছে যেটা ভাই যেটা বললেন যে 2 decades later, 2 দশক পরে বা 20 বছর পর, জেনসেন ডেভেলপড দ্যাট বেসিক আইডিয়া। 20 বছর পরে সে নিজেই একটা কি করছে,
ডেভেলপ করছে, একটা আইডিয়া ডেভেলপ করছে। কি আইডিয়া? হি স ইন সাউথ ইস্ট এশিয়া ইনটু এ পোর্টেবল ডিভাইস। ওকে, একটা ডিভাইস আবিষ্কার করার ট্রাই করছে। এখন এই যে এইটা আবিষ্কার করার ট্রাই করছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো যে আমাদের এটার মেইন ইনফরমেশনটা কি? মেইন ইনফরমেশনটা হচ্ছে একটা বেসিক আইডিয়া ডেভেলপ করছে। কিসের বেসিক আইডিয়া? এই পোর্টেবল ডিভাইসের। এখন এই পোর্টেবল ডিভাইসটা কিভাবে কাজ করে, এটা কোন দেশ থেকে নিয়ে আসছে, এবং অ্যাডিশনাল কে কে হেল্প করছে, এটা কি আমাদের মেইন আইডিয়া হতে পারে? নাকি সে যে একটা জিনিস আবিষ্কার করছে, সে একটা জায়গায় ঘুরতে গেছে, সেটা মেইন আইডিয়া? আপনাদের কাছে কি মনে হচ্ছে ভাই? শুধু আমাদের এই লিস্ট অফ হেডিং শুধুমাত্র এটার জন্য না, আমাদের ফিউচারের আরো যত টাইপস এর লিস্ট অফ হেডিংস আছে সবগুলোর জন্যই আমাদের এই কথাগুলো, যে শুধুমাত্র আমাদের জিস্ট বা সারমর্মটা এইভাবে আমাদের ধরতে হবে। তাহলে দেখেন, আমরা হচ্ছে এটা পড়লাম, এই প্যারাটা পড়লাম, পড়ে আমাদের এখন কি করতে হবে? লিস্ট অফ হেডিংস থেকে লিস্ট অফ হেডিংস এর অপশনগুলো আমাদের দেখতে হবে, এবং এই প্যারার জন্য আনসার বের করতে হবে, এবং অন্যগুলোর আনসার, এই প্যারার আনসার বের করব, আর অন্যগুলোর হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবো, যে এরপরে আমাদের যে লিস্ট অফ হেডিংসটা আসবে, এরপরে আমাদের প্যাসেজের যে আনসারটা আসবে, সেটা থেকে যেন আমরা সহজে সহজে প্যাসেজ পড়ার সময় ধরতে পারি। ও আচ্ছা, আমরা তো এই টাইপসের কোন একটা কথা বলছিলাম। আচ্ছা, এখন আমাদের এ নাম্বারটা আমরা দেখি। জাফর ভাইয়া দেখেন, এ নাম্বার অপশনটা কি আছে বলেন? এই যে এক নাম্বার অপশন। হ্যাঁ, এটার অপশন তো এটাই, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ না 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 প্রোডাক্ট। ভাইয়া, এই যে এক নাম্বার আমরা হচ্ছে এইটা পড়ার পরে এই জি, জি। আমাদের যে সিস্টেমটা, মেথডটা, হ্যাঁ মেথডটা আমরা আজকে আলোচনা করতেছি, যাতে আমাদের ফাইনাল পরীক্ষা বা যে কোনো লিস্ট অফ হেডিংসে আমরা আনসার করতে পারি, শুধুমাত্র এইটা না। তাহলে হচ্ছে আমরা এই প্যাসেজটা, প্যারাটা পড়ার পরে আমরা লিস্ট অফ হেডিংস পড়া শুরু করব এক নাম্বার থেকে। Or getting the finance for the production. আচ্ছা ভাইয়া, তাহলে দেখেন এখানের মেইন কথাটা কি? এখানে হচ্ছে গেটিং দ্য ফাইন্যান্স, তাই না? কিওয়ার্ডটা কি? একটা ফাইন্যান্স পাওয়া। কিসের জন্য? টাকা পাওয়া। প্রোডাকশনের জন্য। ভাই হুম। আমার আর কোনো আনসার হোক আর না হোক, এইটা যে আনসার না এই প্যাসেজের, এই প্যারার জন্য, এটা আমরা 100% নিশ্চিত না? অবশ্যই এখানে কি কোনো ফাইন্যান্স নিয়ে কোনো কথা বলা আছে? না ভাইয়া। সো এইটা আমাদেরকে ধরতে হবে, যে মানে আপনি ভুল করেন কিন্তু গঠনমূলক ভুল করেন, আপনি উড়াধুরা ভুল করেন না, তাহলেও আপনি মিনিমাম 6.5 বা 7 ইজিলি পেতে পারেন যদি গঠনমূলক ভুল করেন। সো ওই টাইপসের কোশ্চেনই আছে, যে কোনগুলোতে 7 পাবেন, কোনগুলোতে 7.5 পাবেন। সো কিন্তু আমরা এটা দাগিয়ে রাখলাম। কেন দাগিয়ে রাখলাম? কারণ আমাদের আরো প্যাসেজ, আরো প্যারা আছে, ওই প্যারার জন্য তো আনসার এটা হইতে পারে। আচ্ছা, তারপর 2 নাম্বার আমরা পড়ি ভাইয়া। 2 নাম্বারে কি আছে? অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট। এখানে কি অপ্রত্যাশিত কোনো বেনিফিটের কথা আছে? না না ভাইয়া। ওকে, অপ্রত্যাশিত বেনিফিটের কথা নাই, কিন্তু ভবিষ্যতের এরপরের যে সেকশনগুলো পড়বো ওগুলোর জন্য এটা হতে পারে। সো আমাদের হচ্ছে বেনিফিট অর্ডার নিচে দাগিয়ে রাখলাম। সো এখান থেকে, এটা থেকে আমাদের আরেকটা জিনিস, যে আপনাকে ফুল প্যাসেজ, ফুল প্যারা পড়ে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ মেসেজ, আর একটা হচ্ছে নেগেটিভ মেসেজ। এটা আমরা একটু কাইন্ডলি লিখে রাখি, যে এই যে 7 নম্বরে, যে মেসেজটা কি আমাদের ফুল প্যারার। কোনোটার দেখবেন যে অ্যাডভান্টেজেস নিয়ে বলবে, কোনোটাতে ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে বলবে, সো কোনোটাতে আবার এই যে বাট হাউএভার এগুলা বলে আপনার কোন মানে বাট হাউএভার বলার পরে প্রথমে ভালো কথা বলে মেইন কথাটা হচ্ছে নেগেটিভ, অথবা প্রথমে নেগেটিভ কথা বলে মেইন আইডিয়াটা হচ্ছে পজিটিভ। তাহলে আপনাকে এটা নিতে হবে পজিটিভ মেসেজ অর নেগেটিভ মেসেজ। Identify of positive message or negative message. Identify of positive message or negative message. ওকে, আমরা তাহলে আইডেন্টিফাই করব। কি আইডেন্টিফাই করব? যে আমাদের এই 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 পুরো প্যারাটা, এটা কি পজিটিভ কথাই বলা আছে, পজিটিভ আছে, নাকি নেগেটিভ মেসেজ আছে, কোন ধরনের মেসেজ এটা? সো দেখেন এখানে আছে বেনিফিট। সো শুরুতেই যদি ড্রব্যাকস থাকে, মাঝখানের কোনো কথা যদি লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসে, সো আমরা নিশ্চিত যে
ওই আনসারটা হবে না, তাই না ভাই? জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে 3 নাম্বার দেখেন, ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন টু নিউ প্রোডাক্ট। ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন মানে হচ্ছে, ইনিশিয়াল মানে কি প্রাথমিক, প্রাথমিক একটা ধরেন প্রেরণা, ইন্সপাইরেশন ইন্সপায়ার্ড হওয়া, উৎসাহ পাওয়া, টু নিউ প্রোডাক্ট একটা নতুন প্রোডাক্ট তৈরিতে অথবা একটা নতুন প্রোডাক্ট বানাতে। এটার সাথে কি কোনো মিল পাওয়া যাচ্ছে বা মনে হচ্ছে কি? জি ভাইয়া, ইন্সপায়ার এন্ড ইমপ্রেসড। ইয়েস, এখানে বলতেছে যে 2 decades later জেনসেন ডেভেলপ দ্যাট বেসিক আইডিয়া। প্রথমে কি বলছে, এই যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, 90-এর দশকে ঘুরে, কোথায় ঘুরে? থাইল্যান্ডে ঘুরে, এবং শেষে এসে বলছে যে 2 decades later সে একটা আইডিয়া তৈরি করছে। তাহলে যেহেতু 20 বছর পরে সে একটা আইডিয়া পাইছে, তার মানে হচ্ছে এই ইনিশিয়াল ইন্সপাইরেশন এই থাইল্যান্ড থেকে এই ঘোরাঘুরির মাধ্যমে হচ্ছে সেই ইনিশিয়াল ইন্সপাইরেশনটা পাইছে। ওকে, এখন যেহেতু আপনার কাছে মনে হচ্ছে যে এইটা আনসার, ওকে, আপনি হচ্ছে, আমি ফাইনাল পরীক্ষার কথা বলতেছি, যে ফাইনালে আমরা যেভাবে আনসার করব, আপনি এখানে এ লিখে রাখেন, এখনই ফাইনাল আনসার করেন না। কারণ কারণ হচ্ছে ধরেন এইটাতে না হয় আপনি ধরেন আগে দেখছেন বা হচ্ছে ধরেন দেখেন নাই, আপনি হচ্ছে এখন শিওর, কিন্তু আপনি ফাইনাল পরীক্ষায় যখন যাবেন হয়তোবা এটা অল্প অল্প মিলছে, এটা ফুল আসলে এটা ফাইনাল আনসার না। সো একটাতেই আপনি কখনো স্যাটিসফাইড হবেন না, আপনি পড়বেন, আরো দুই একটা অপশন পড়বেন এবং সবগুলাই পড়বেন, কারণ হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস। এইটা কি কোনোভাবে এটার আনসার হইতে পারে? না না। পোটেনশিয়াল কাস্টমার, ভাই সে কেবল এই প্রোডাক্টটা ডেভেলপ করার কথা ভাবতেছে এবং ঘুরে ঘুরে একটা আইডিয়া পাইছে, কেবল এই বেসিক আইডিয়া পাইছে। সো বেসিক আইডিয়াই সে পাইলো না, কিভাবে সে এই পোটেনশিয়াল কাস্টমারের কথা চিন্তা করবে, তাই না? কিন্তু পরবর্তীতে এমন একটা অপশন হয়তো আসবে যেখানে পোটেনশিয়াল কাস্টমার নিয়ে বলা আছে, এজন্য আমরা পোটেনশিয়াল কাস্টমারটা দাগিয়ে রাখলাম। এরপরে কি আছে, হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস। হোয়াট মেক্স দ্য ডিভাইস, কোন জিনিসটা আপনার ডিভাইসটাকে অল্টারনেটিভ করছে। হোয়াট মেক্স দ্য ডিভাইসকে অল্টারনেটিভ করছে, মানে একটা থেকে আরেকটা ডিফারেন্ট, অল্টারনেটিভ করছে একটা থেকে আরেকটা ডিফারেন্ট। সো এখানেও তাই, দেখেন আর কিছু আনসার হোক আর না হোক, অ্যাটলিস্ট এই এ নাম্বার অপশনে এই আনসারটা হবে না, তাই না ভাই? জি জি ভাইয়া। ওকে, এরপরে দেখি ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। বিভিন্ন রেঞ্জ সোর্স থেকে পানি নিয়ে সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে ক্লিন করতে হবে। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, তাহলে হচ্ছে এখানে বিভিন্ন সোর্স থেকে পানি নেওয়ার কথা বলা আছে। তো কোথায় আমাদের পরবর্তীতে দেখতে হবে যে বিভিন্ন সোর্স থেকে পানি নেওয়ার কথাটা কোথায় বলা আছে। ওকে, এরপরে হচ্ছে 7 নাম্বার, ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস। প্রোডাকশন ডিফিকাল্টিস যেটা আছে সেটাকে ওভারকাম করতে হবে। ওভারকামের কথাটা কোথায় বলা আছে, ওভারকাম। সো ওই যে যেটা বললাম যে সলিউশন, রিকমেন্ডেশন অথবা ওভারকাম, এটা বেশিরভাগ ক্ষেত্রে মাঝের দিকে থাকবে অথবা এই শেষের আগে থাকবে, এটাই স্বাভাবিক। সো ওভারকাম, কিসের ওভারকাম করবে? একটা ডিফিকাল্টিস, কিসের ডিফিকাল্টিস? প্রোডাকশন ডিফিকাল্টিস। এটা যেহেতু মাত্র 3টা ওয়ার্ড, সো আমরা হচ্ছে 3টা ওয়ার্ডই আমরা হচ্ছে জাস্ট ছোট করে মনে রাখতে পারি, এটা হচ্ছে খুব বেশি বড় তো ওয়ার্ড না। এরপরে হচ্ছে 8 নাম্বার দেখেন, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। প্রফিট নট দ্য প্রাইমারি গোল মানে আপনাদের যে ইনকামটা হবে, প্রফিটটা হবে, এটা একমাত্র লক্ষ্য না, সাধারণ লক্ষ্য না। সো তার মানে কি, এটা বিভিন্ন সোশ্যাল ক্ষেত্রে অথবা মানুষকে ফ্রিতে দেওয়া হবে, এই টাইপসের কোনো কথাবার্তা থাকবে। সো এখানেও দেখেন অ্যাটলিস্ট আর যাই হোক এ নাম্বার অপশনে এটা হতে পারে না, বাট পরবর্তীতে আমাদের লাগবে। এরপরে দেখেন, এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। এখন দেখেন এইটা কি কারো মনে হচ্ছে যে এই আনসারটা হতে পারে এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস? কারো কি মনে হচ্ছে এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস এই কথাটা, এই আনসারটা হতে পারে? ওকে, ধরেন অনেকেরই মনে হয় এই আনসারটা, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই আগে কোনটা ছিল, আগে ধরেন এই 3 নাম্বারেও এ লিখে রাখেন,
4 নাম্বার এই যে 9 নম্বরে এ লিখে রাখেন, লেখেন, আপনি প্রথমে লেখেন, অসুবিধা নেই। ধরেন আপনি 2টাও লিখতে পারেন, 3টাও লিখতে পারেন। ধরেন 10 নাম্বার, দা নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, মানে নির্দিষ্ট সংখ্যক মানুষ তারা হচ্ছে ওয়াটার শর্টেজের কারণে এফেক্ট বা হচ্ছে তাদের মধ্যে প্রভাব পড়তেছে বা কোনো সমস্যা হচ্ছে, পানির কমতির কারণে, পানির শর্টের কারণে তাদের সমস্যা হচ্ছে। সো দেখেন আপনি এই 10টার মধ্যে আপনার কখনোই মনে হবে না যে এই একটা প্যারার জন্য 10টাই আনসার, এটা সম্ভব না। আপনি এটাকে কমাইতে হবে, কমাইতে ম্যাক্সিমাম 4টা হতে পারে, কারোর জন্য 3টা হতে পারে, 2টা হবে, এটা খুব স্বাভাবিক। সো একটা অপশনের জন্য 2টা হবে, এটা খুব স্বাভাবিক। সো আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা প্যাসেজের আনসার বের করার জন্য 3টা থেকে অপশন বের করা সহজ নাকি 10টা থেকে অপশন বের করা সহজ? নিশ্চয়ই 2-3টা থেকে একটা বের করা সহজ। আপনাকে শুরুর কাজটা হচ্ছে এই 2-3টা অপশন বের করা, যে ওকে আমার এই প্যারাগ্রাফের জন্য কোন 2-3টা অপশন হতে পারে, কোন 2-3টা অপশন এটার জন্য হতে পারে। এরপর আসেন, 2-3টা তো বের করে ফেলছেন, বাকিগুলা ক্রস, বাকিগুলা নিয়ে কোনো চিন্তাই নাই। এখন এই 2-3টা থেকে আপনি থিঙ্কিং করেন যে ওকে তাহলে এই 2টার থেকে বা এই 3টা থেকে কোনটা বেশি কাছাকাছি যায়, 3 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার। 3 নাম্বারে দেখেন ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন আছে টু নিউ প্রোডাক্ট, আর 10 নাম্বার বলে দিছে যে ওয়ার্ম ওয়েলকাম ফর দা ডিভাইস, সে হচ্ছে একটা ডিভাইস ওয়েলকাম করে বা একটা স্বাগত জানায়, ডিভাইসকে স্বাগত জানায়। এখানে দেখেন ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন দ্য 1990s, শেষের লাইনটা কি বলছে যে টু ডিকেস জেনসন ডেভেলপ দ্য বেসিক আইডিয়া। সে এখানে কিন্তু বলছে যে জাস্ট বেসিক আইডিয়াটা ডেভেলপ করছে, কিন্তু প্রোডাক্ট যে ডিরেক্ট এসে গেছে বা প্রোডাক্টকে ডিরেক্ট ওয়েলকাম জানাইছে, এই ধরনের কথা কি বলা আছে? এই ধরনের কথা কি বলা আছে ভাই? নাই। সো দেখেন এই লাইনটা হচ্ছে, এই 10 নাম্বারটা হচ্ছে 3 নাম্বারের জন্য আপনি যেন মানে ইজিলি ভুল করতে যেন সহজ হয়, এই জন্য 10 নাম্বার অপশনটা আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি কি করবেন, 10 নাম্বার অপশনটা কেটে দিবেন, কারণ এইটা হচ্ছে 9 নাম্বার, সরি 9 নাম্বার হচ্ছে 3 নাম্বারের সাংঘর্ষিক। সো এই 10 সাধারণত আর কখনো কোনো অপশনের জন্য থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ এটা আপনাকে দেওয়া হয়েছে ভুল করার জন্য। সো 3 আর 9 কাছাকাছি মনে হচ্ছে, সো 3 এটা হবে না, বুঝতে পারছি আমরা। তাহলে আনসারটা হবে সরি 9 হবে না, আনসারটা হবে 3, ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। তাহলে এইভাবে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা প্যারা পড়বো, প্যারার জন্য আমরা লিস্ট অফ হেডিংস এ যাব, লিস্ট অফ হেডিংস এর এই প্যারার জন্য আনসার খুঁজবো, আর বাকিগুলোর জন্য কিওয়ার্ড দাগিয়ে রাখবো। এটার জন্য আমরা নগদে খুঁজবো যে এটার আনসার কোনটা, আর বাকিগুলোর জন্য বাকিতে দাগিয়ে রাখবো, যে ওকে আমি হচ্ছে আপাতত দাগিয়ে রাখলাম যে বেনিফিট দাগিয়ে রাখলাম, এরপর হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার্স এটা দাগিয়ে রাখলাম, তারপরে ডিভাইস অল্টারনেটিভস, কোন জিনিসটা অল্টারনেটিভস হিসেবে এটাকে তৈরি করেছে সেটা, রেঞ্জ অফ সোর্সেস। তাহলে ওভারঅল আইডিয়াটা আমরা বুঝতে পারছি ভাই। এর পরের ক্ষেত্রেও তাই, আপনি যখন ধরে ফেলছেন যে এটার মিনিং গুলো কি, সো এরপরে যখন আপনি দেখবেন যে পোটেনশিয়াল কাস্টমারের কথা যদি থাকে কোথাও, আপনি অ্যাটলিস্ট ধরতে পারবেন যে আমার আনসারটা হচ্ছে এই এই কাস্টমারের কথা যদি থাকে, আপনি ধরবেন ও আচ্ছা আমি তো কাস্টমার নিয়ে কোথাও পড়ে আসছি। আরেকটা জিনিস, সেটা একটু কাইন্ডলি লিখে রাখেন, কোনো আইএলটিএস এর যারা কোশ্চেন করে এরা সাইকোলজিক্যালি কিছু ম্যাটার থাকে, আমরা কোনো সাইকোলজিক্যাল ফাঁদে পড়বো না। একটু লিখে রাখি আগে, তারপরে আমি ডিসকাস করতেছি। সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না। সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না মানে কি, এটা শুরুর দিকে বেশি হয়, বাট আমরা যখন এটা জেনে ফেলবো তাহলে তো পরে মনে হবে যে না এটা ঠিক আছে। এটা হচ্ছে কি, ধরেন
আপনি আপনি তো জানেন যে কোশ্চেন নাম্বার 14 হচ্ছে সেকশন এ, তাহলে সেকশন এ এর জন্য আনসার একটাই হবে। সেকশন এ এর জন্য আনসার ধরেন একটাই হবে। যদি কোনো জায়গায় লেখা থাকে যে ইউ মে আনসার অথবা এনি লেটার মোর দ্যান অনস, ইউ মে আনসার এনি লেটার মোর দ্যান অনস, মানে হচ্ছে এই একটার জন্য এ নাম্বার অথবা বি নাম্বারের জন্য দুইটাও হতে পারে। ধরেন এতেও হচ্ছে 3 নাম্বার অপশন, বিতে হচ্ছে 3 নাম্বার অপশন। এখানে না, অন্য কোনো জায়গায় এরকম হতে পারে যে আপনার প্যারা আছে হচ্ছে আপনার 4টা 5টা, আর হচ্ছে লিস্ট অফ হেডিংস আছে অনেক বেশি, অথবা লিস্ট অফ হেডিংস আছে কম, প্যারা আছে বেশি। সো তখন হচ্ছে একটার মধ্যেই হচ্ছে আপনার এ নাম্বার প্যারাটাই কয়েক জায়গায় আনসার হতে পারে। সো যদি কখনো থাকে যে ইউ মে গিভ আনসার এনি লেটার মোর দেন অনস, এই কথা বলা মানেই হচ্ছে একটা অপশন একের অধিক জায়গায় যাবে। আর সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না, মানে কি, এই যে দেখেন একটার জন্য একটা আনসার, আপনি এখন মনে করতেছেন যে আচ্ছা আমি তো এ নাম্বারের আনসারটা এই 3 নাম্বার দিয়ে ফেলছি, ধরেন এটা তো আমরা রিসার্চ করে দিলাম, অনেক সময় নিয়ে দিলাম, ধরেন আপনার ভুল হয়েছে ফাইনাল পরীক্ষায়, ধরেন আপনার ভুলে আপনি এ নাম্বারের আনসার দিছেন হচ্ছে এই 4 নাম্বার, কথার কথা 4 নাম্বার অপশনটা আনসার দিছেন যে হি ডেভেলপ দ্য বেসিক আইডিয়া হি স ইন সাউথ ইস্ট এশিয়া টু এ পোর্টেবল ডিভাইস। আপনার কাছে কোনো না কোনো ভাবে আপনার মনে হয়েছে যে ভাই ভুলের তো শেষ নাই, আর ভুল তো আমরাই করি, আমরা তো স্টুডেন্টস, আমরা সবাই ভুল করি। সো ধরেন কোনো না কোনো ভাবে আপনার কাছে মনে হয়েছে যে এই রেঞ্জ অফ পোটেনশিয়াল কাস্টমার্সটাই এ নাম্বারের আনসার। আপনার কাছে ওয়ার্ম ওয়েলকামও মনে হয় নাই, ইনিশিয়াল ইন্সপাইরেশনটাও মনে হয় নাই, আপনি দেখছেন যে বেসিক আইডিয়া হি স ইন সাউথ ইস্ট এশিয়া। যেহেতু সে সাউথ ইস্ট এশিয়াতে দেখেছিল, সো এটাই হচ্ছে পটেনশিয়াল কাস্টমার, এখানেই বেচবে, এখানেই হচ্ছে সবকিছু করবে। সো আপনার কাছে মনে হয়েছে এটা। এখন আপনি ভাবতেছেন যে আমি তো এ নাম্বার সেকশন এর আনসারটা 4 দিয়ে ফেলছি, 4 দিয়ে ফেলছি, সো এই 4 আর কোথাও হওয়া সম্ভব না, কারণ একটার আনসার তো একটাই, সেকশন এ এর জন্য একটা অপশনই হতে পারে। সো আমরা যারা বিগিনার বা আমাদের যারা 6.57 হলেও হবে বা হচ্ছে 6 হলেও হবে, তারা অ্যাটলিস্ট সাইকোলজিক্যাল ফাঁদে পড়বো না। কিরকম, যে আপনি সেকশন এ এর জন্য 4 দিচ্ছেন, আপনি আবার সেকশন ডি বা সেকশন ই তে আপনার আনসার হবে 4, রিয়েল আনসার 4, কিন্তু আপনি ধরতে পারতেছেন না যে এই যে সেকশন ই এর জন্য 4 যে হবে, আপনি আর দিতে সাহস পাচ্ছেন না। কেন? কারণ আপনি ভাবতেছেন যে আমি তো 4 দিয়ে আসছি, এটা তো হওয়ার সম্ভব না। আপনি যে ভুল করছেন এটা তো আপনি নিশ্চিত না বা জানেন না। এই জন্য আপনি কি করবেন, আপনি অ্যাটলিস্ট মানে মনদের ভালো যেটা, সেকশন এ তেও 4 দিবেন, সেকশন ই তেও 4 দিবেন, তাহলে অ্যাটলিস্ট একটা তো হবে। আপনারা যারা এটা করেন যে সেকশন এ তে ভুলে 4 দিছেন, এই জন্য সেকশন ই তে আবার 4 দেন নাই, এদের হচ্ছে 7টা 8টার মধ্যে একটাও হয় না, 2টাও হয় না, 3টাও হয় না। আর যারা অ্যাটলিস্ট ধরেন যে ভাই আমি তো 6.5 বা 10-এ 7 পেলেও হবে, 7 এর জন্য কিন্তু 30টা হলেও 7 হয়। তার মানে কি, যে আপনার ওই 10টা ভুল করতে পারতেছেন, আপনি 10টা যদি ভুলও হয় তাও আপনার 7 থাকতেছে। আর হচ্ছে এই এই যে 30টার উপরে যে কিছু কোশ্চেন থাকবে ভাই, তারপরে এই কিছু কোশ্চেন যেগুলো টাফ, যেগুলো কঠিন, ওগুলা হচ্ছে ছাইরা দেমা কান্দাবাচি, ওগুলা সারেন, আপনি রিল্যাক্স ফিল করবেন, পরীক্ষার হলে যাওয়ার আগেই আপনি মেন্টালি ফ্রেশ থাকবেন, এবং পরীক্ষার হল থেকে বের হয়েও আপনি হাসি খুশি থাকবেন। আপনি এখনই আমি যদি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখি, হ্যাঁ আমার অনেক স্টুডেন্টই আলহামদুলিল্লাহ তারা 8.5ও পাইছে, কিন্তু তাদেরকে আমি শুরু করতে বলছিলাম এইভাবে, আপনি প্র্যাকটিস করতে 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 এক সময় যে একটা লেভেলে পৌঁছে যাবেন, তখন সেটা 8.5 পাওয়ার দায়িত্ব এটা আপনার নিজের হাতে। ওটাতে আমার হাত নাই বললেই চলে। আমি আপনাকে জাস্ট এই বেসিক গুলো দেখাই দিচ্ছি, সাজেশন দিচ্ছি, রিকমেন্ডেশন করতেছি। এইভাবে পড়তে পড়তে আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি 8.5 পাবেন, 7.5 পাবেন। বাট আমি যেটা বলতেছি এটা হচ্ছে 6.5, 7, 7.5 এটার জন্য কিভাবে, কারণ আপনি যেন সম্পূর্ণ ভুল না করেন।
সম্পূর্ণ ভুল আপনি না করেন, এই জন্য আপনাকে বারবার আমি বলতেছি যে সাইকোলজিক্যাল কোনো ফাঁদে পড়েন না, যে এই 14 আনসার 4 দিছি এই জন্য হচ্ছে এই 18 আনসার আর 4 দেওয়া যাবে না। আপনি দরকার হলে দুইটাই আনসার করেন, দুইটাতেই 4 দেন, তাহলে অ্যাটলিস্ট একটা যেন হয়। আর যেটা আপনাকে বললাম যে এই মানে কোনটার আনসার কোথায় হতে পারে, কিছু কিছু জিনিস আছে যে কোনোভাবেই এখানে আনসার হওয়া সম্ভব না। সো এইভাবেও যদি আপনি আনসার করেন, লিস্ট এখানে কোশ্চেন আছে হচ্ছে 7টা, 7টার মধ্যে মিনিমাম 4টা আমরা এক্সপেক্ট করতেই পারি মিনিমাম। এরপর যারা আরেকটু ভালো 5টা 6টা, সো যারা আরো ভালো 7টা, আমরা এইভাবে এক্সপেক্ট আমরা করতেই পারি। বাট আপনাকে স্টার্টটা করতে হবে এইভাবে, আমি যেভাবে আপনাকে বলতেছি। সো সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না, এটার মানেটা কি একটু যদি কেউ বলতেন। মাহফুজ ইসলাম ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু বলেন তো সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না এটার মানেটা কি, আর আমরা কিভাবে মিনিমাম একটা ভালো স্কোর করতে পারি, মানে হচ্ছে মানে মন্দের ভালো যেটা আমাদের জি, এটাই। আমরা সাধারণত যদি দেখি যে একটা প্যাসেজ পড়ার পর যে আনসার দুইটাই হতে পারে, ধরেন আমার বি মনে হচ্ছে প্রথম প্যাসেজ পড়ার পরে, অথবা 4 নম্বর প্যাসেজটা পড়ার পরে আমার সেম জিনিসটাই মনে হচ্ছে, তাহলে আমি দুইটাই আর কি আনসার করে দেবো আর কি, মন্দের ভালো যেটা বলে বুঝি আর কি, মানে এর আনসারটাই দিয়ে দেবো প্যাসেজ 1, আবার এটার আনসার দিয়ে দেবো আর কি প্যাসেজ 1। অ্যাটলিস্ট একটা জানি হয়, তাই না ভাই? একটা একটা জানি হয় আর কি। আর হচ্ছে ভাই এটা আপনি একটু মানে কাইন্ডলি পুরো প্রসেসটা বলেন তো, যে আমাদের এই লিস্ট অফ হেডিংসটা কিভাবে আমরা শুরু থেকে আনসার করব। প্রথমে আমরা কি লিস্ট অফ করব? হেডিং, আমরা প্রথমে এই যে কিওয়ার্ড গুলা প্রশ্ন থেকে আগে দাগিয়ে নেবো আর কি, আর দাগানোর পর ছোট প্যাসেজ যেগুলো আছে এগুলা প্রথমে পড়া ট্রাই করবো, আর যদি ছোট প্যাসেজ যদি না পারি তাহলে প্রথম থেকে প্যাসেজ গুলা পড়তে থাকবো আর কি, একটু একটু করে বুঝে বুঝে। আর তারপরে আমরা মানে এখান থেকে কিওয়ার্ড গুলা দাগিয়ে দাগিয়ে রাখবো অন্যান্য ইয়ের জন্য আর কি। জি জি, আর থ্যাংক ইউ সো মাচ। আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এই কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন অন্যগুলোর জন্য, একটা প্যারার জন্য আনসার খুঁজবেন আর অন্যগুলোর জন্য হচ্ছে দাগিয়ে রাখবেন, তো দাগিয়ে ভবিষ্যতে রাখবো, আমাদের হচ্ছে কাজে লাগবে। কাজে লাগবে, কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এইটাই, যে ওভারঅল দুনিয়ার যত লিস্ট অফ হেডিংস আছে সেগুলো হচ্ছে আমরা যেন মানে আনসার করতে পারি। জি ভাইয়া। ওকে, আমরা হচ্ছে তাহলে নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এরপর দেখেন আমরা হচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ বলতেছিলাম, এই যে 8 নাম্বার যেটা লিখছি কোনো সাইকোলজিক্যাল ফাঁদে পড়া যাবে না। এখন একটু 9 নম্বরে লেখেন, আমরা যখন একটা প্যারা পড়বো, এই যে দেখেন আমরা এখানে একটা প্যারা পড়ছি, এখানে হচ্ছে ধরেন এ নাম্বারটা পড়ছি, সরি, এ নাম্বারটা পড়ছি, পড়ে আমাদের মেইন যে আইডিয়াটা পাইছি যে সে থাইল্যান্ডে ঘুরছে, ঘুরে একটা আইডিয়া ডেভেলপ করছে। সো এইটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া বা জিস্ট বা সারমর্ম। সো এইভাবে আমাদের হচ্ছে একটা প্যারা যখন পড়বো, আমাদের কি কি বের করব বা কোন কোন জিনিসগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব। যেমন হচ্ছে কোনো স্টাডি রিলেটেড যদি কিছু হয়, কোনো গবেষণা জাতীয় কিছু হয়, সেই গবেষণা করে রেজাল্টটা কি আসছে এইটার দিকে আমরা বেশি গুরুত্ব দেব, এবং হচ্ছে এটাই আমাদের আনসার হবে। আনসার মানে হচ্ছে এই রেজাল্টস অথবা হচ্ছে ফাইন্ডিংসটা যেটা আসবে, সেই ফাইন্ডিংসটা কি আসলো সেটাই হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস। কোন একটা স্টাডি বা গবেষণা, স্টাডি অথবা রিসার্চ, স্টাডি অথবা হচ্ছে রিসার্চ, স্টাডি অর রিসার্চ ডিসার্টেশন, যেটা লিসনিং এ বলে থাকে। স্টাডি অর রিসার্চ করার পরে যে রেজাল্টস অথবা ফাইন্ডিংসটা পাওয়া যায়, যে রেজাল্টস অথবা ফাইন্ডিংস যেটা পাওয়া যায়, সেটা
ভালো মতো পড়তে হবে। কেন? রেজাল্টস অফ ফাইন্ডিং যেটা পাওয়া যায় সেটা আপনাকে ভালো মতো দেখতে হবে। কেন? কারণ হচ্ছে এখান থেকেই আপনার লিস্ট অফ হেডিংস হওয়ার চান্স। কোনটা বের হলো, কোন রেজাল্টটা আসলো, এবং সেটা নিয়ে আপনার হচ্ছে প্যাসেজে কি বলে সেটার দিকে অধিকতর গুরুত্ব দিতে হবে। এরপরে হচ্ছে একই টাইপসের জিনিস, কোনো যদি নির্দিষ্ট ডেটা থাকে অথবা কোনো মেথোডোলজি থাকে, কোন মেথডে সে রিসার্চ করছে, অথবা কোনো সার্ভে থাকে, তো সেগুলো আমাদেরকে ভালো মতো কেয়ার করতে হবে। ওই কথাগুলোর মধ্যেই আপনার কোনো না কোনো একটা আনসার আসবে, অথবা লিস্ট অফ হেডিংস এর আনসার গুলো থাকবে, অথবা কোনো সার্ভে। এগুলো আমাদেরকে একটু জোর দিতে হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের মানে পড়ার সময় খেয়াল করব যে ওকে আমাদের কোনগুলো ভালো মতো দেখতে হবে। এখন তাহলে এই আমরা বি নাম্বার প্যারাটা পড়ি। এটা উইলিংলি কেউ পড়বেন? ভাইয়া পড়বো? জি জি ভাইয়া, কাইন্ডলি একটু পড়েন বি নাম্বারটা। আচ্ছা ভাইয়া, আমি একটা টেকনিকে পড়াটা একটু আপনাকে শুনাই, হ্যাঁ? এটা আপনি একটু আমাকে একটু ইয়ে করে দিন। আচ্ছা যেমন the desalinators operates as a mobile desalination unit that can take water from the different place. তারপর আমি ডাইরেক্ট it purify it and purify it for human consumption, ঠিক আছে? মাঝখানে যে সার্চ টাচ আমি বাদ দিয়ে দিই, বা এরপরে হচ্ছে কিছু কিছু ইয়ে থাকে না, এগুলা হয়ার টয়ার দিয়ে যেগুলা লিখে এগুলা বাদ দিয়ে দিই, কিন্তু কিছু কিছু প্যারাতে আমি এগুলা বুঝতে পারি যে এটা ছাড়তে হয়, আর কোনো কোনো প্যাসেজে আমি এটা ছেড়ে দিলে আমি অর্থ বুঝতে পারি না। এটা হচ্ছে আর কি, আমি এই মাঝখানে বলে নিলাম। এখন আপনার প্যারাটা শোনা দিই। The The desalinator operates as a mobile desalination unit that can take water from the different places such as sea, rivers, and boreholes and rain and purify it for human consumption. ঠিক আছে? এই যে desalinator operates করে একটা mobile desalination আর কি movable desalination unit that can take, সেটা পানি নিতে পারে ডিফারেন্ট যে কোনো জায়গা থেকে, লাইক নদী থেকে, সাগর থেকে, বোরহোলস এর অর্থ জানি না, রেইন ওয়াটার, এবং পিউরিফাই ইট ফর, এটা পিউরিফাই করে ফর আর কি পরিশোধন করে মানুষের কনজাম্পশনের জন্য, মানুষের গ্রহণ করার জন্য। and it is particularly valuable in জি a জি ভাইয়া, region ভাইয়া where আপনাকে একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ? আপনি জি যা বলতেছেন আমি সবই বুঝতেছি, ঠিক আছে, কিন্তু জি আমাদের আরো অন্যান্য যারা আছে তাদের হ্যাঁ হ্যাঁ একটু জি বলি ভাইয়া যে ভাই আপনি যেটা পড়লেন যে দা ডিসলিনেটর অপারেটস, দা জি জি ডিসলিনেটর ওই যে পানি নিষ্কাশক বা পানি যেটাকে পরিষ্কার করে, অপারেটস কিভাবে, এটা কিভাবে কাজ করে, অ্যাজ এ মোবাইল ডিসলিনেশন ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। এখানকার মেইন আইডিয়াটা কি? দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন প্লেস থেকে এটা পানি নেয়, তাই না ভাই? এখন জি এই যে সাস এর পরে সে সমুদ্র থেকে নিক, নদী থেকে নিক, আর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিক, সেটা কি আমাদের মেইন আইডিয়া, নাকি পানি বিভিন্ন জায়গা থেকে নেয় এটা আমাদের মেইন আইডিয়া? can take water from different place, এটাই মেইন সো আইডিয়া। এটা আমাদের মেইন জিনিস। সো উদাহরণস্বরূপ বা এই যে এটাকে মেটাফোর বলে ইংলিশের আপনার ল্যাঙ্গুয়েজ, রূপক করতে যেটাকে বলে রূপক অর্থে অনেক ইনফরমেশন থাকে যেটা আমাদের লাগে না, সো এটা আমরা ডিরেক্ট কেটে দিব মানে পরীক্ষার হলে এগুলাকে আমরা ইগনোর করব। আপনি শুধুমাত্র দাগ দিয়ে রাখবেন যে ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। আচ্ছা, এই যে আমরা যখন ডিফারেন্ট প্লেস থেকে পানি নেয়, এটা পড়ার সাথে সাথে আপনি যদি লিস্ট অফ হেডিংসটা ভালো করে পড়েন বা যদি একটু মনে থাকে, একটু দেখেন তো আমরা একটা অপশন পড়েছিলাম না যে ডিফারেন্ট সোর্স, এই যে ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস, বিভিন্ন জায়গা থেকে পানি নেওয়ার কথা একটা বলা ছিল। জি ভাইয়া 6 নম্বরে। আমাদের যখন আপনি ডিফারেন্ট প্লেস পড়বেন তখন কিন্তু অল্প অল্প আমাদের মাথায় আসার কথা যে ও আচ্ছা আমি তো রেঞ্জ অফ সোর্সেসটা পড়েছিলাম, তাই না? এখন এইটাকে সাপোর্ট করার জন্য আপনি আরেকটু পড়েন যে হ্যাঁ আচ্ছা এখানকার মেইন কথাটা কি, এরপরে কি কি আছে। এরপরে দেখেন যে ডিফারেন্ট প্লেসেসটা ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে পানি নেয়, এরপরে যত কথা আছে সব হচ্ছে যে এটাকে ডিস্যালিনেশন বা পরিষ্কার বা নিষ্কাশন করার জন্য কি কি কাজ করে,
যে এই যে ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজনস হোয়ার ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস হ্যাভ বিন পলিউটেড, এটা ওই সকল জায়গার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেখানে আপনার ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ পানি অলরেডি পলিউট হয়ে গেছে, মানে অলরেডি নষ্ট হয়ে গেছে। আর আমরা যারা বিগিনার তারা হচ্ছে একটু ভাগ ভাগ করে পড়বো কিরকম, যে ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজনস, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে, এইটা হচ্ছে একটা ইনফরমেশন। আপনি যদি ভাই এই রিজনস হোয়ার, এটা জাফর ভাইকে বলতেছি না, সবার উদ্দেশ্যে জি। বলতেছি যে জি ভাইয়া। হচ্ছে রিজনস হোয়ারটা যদি পড়েন তাহলে তো মিনিং আসলো না, আসলো ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজনস, বিভিন্ন জায়গায় এটা ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ, যেখানে হোয়ার মানে হচ্ছে যেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস মানে ভূগর্ভস্থ যেখানে পানি জমা আছে হ্যাভ বিন পলিউটেড, যেটা হচ্ছে অলরেডি নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ভূগর্ভস্থ পানিটা যেখানে নষ্ট হয়েছে। তো এই জন্য আপনাকে এইভাবে যে সিলেবলের কথা যেটা বললাম এইভাবে একটা সেন্টেন্স ভাগ ভাগ করে পড়তে হবে। আচ্ছা, এখানে যেখানে নষ্ট হয়েছে বা অলরেডি দূষিত হয়ে গেছে, তো সেখানকার জন্য বিশেষভাবে ভ্যালুয়েবল। এরপরে কি আছে, ওয়ার অর হোয়ার সি ওয়াটার ইজ দ্য অনলি ওয়াটার সোর্স অ্যাভেলেবল, অথবা যেখানে হচ্ছে সি ওয়াটার আছে, সমুদ্রের পানি একমাত্র উৎস, একমাত্র উৎস, নির্ভরযোগ্য উৎস। এরপরে কি আছে ভাইয়া, জাফর ভাই একটু পড়েন। জেনসন স দ্যাট জি। Janssen showed that there was a need for a sustainable way to clean water in both developing and developed countries when he moved to United Arab Emirates and show the large-scale water processing. জেনিস দেখলেন যে দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী আর কি লং লাস্টিং ওয়ে টু ক্লিন ওয়াটার বোথ ডেভেলপিং, যারা উন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য একটা আর কি দীর্ঘ কাজ করবে, লং লাস্টিং একটা ওয়ে দরকার টু ক্লিন ওয়াটার, ঠিক আছে, পরিষ্কার পানির জন্য, পানি পরিষ্কারের জন্য একটা সাস্টেইনেবল ওয়ে, লং লাস্টিং ওয়ে খুঁজে বের করা দরকার ডেভেলপিং এবং ডেভেলপিং কান্ট্রি। তখন হোয়েন হি মুভ, যখন তিনি গেছিলেন ইউনাইটেড আরব আমিরাতে, দুবাইয়ে শো এ লার্জ স্কেল অফ ওয়াটার প্রসেসিং, যখন দেখলেন যে বড় স্কেলে ওয়াটার প্রসেসিং হচ্ছে, এবং তারপর লিখছেন আই ওয়াজ কনফ্রন্টেড, আমি সম্মুখীন হয়েছিলাম উইথ ইনরমাস কার্বন ফুটপ্রিন্ট, অনেক বেশি কার্বন ছিল ফুটপ্রিন্ট ইন দ্য গালফ নেশন হ্যাভ বিকজ অফ all of the desalination that they do, he says. উনি সম্মুখীন হয়েছিলেন অনেক বেশি কার্বন ফুটপ্রিন্ট ইন গালফ নেশন because of all of the desalination. আচ্ছা ভাই, আমাদের এখানে মেইন যে জিনিসটা, মেইন আইডিয়া হচ্ছে যে এই ডিসালিনেটরের কাজটা কি, বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে সেটাকে পরিষ্কার করা, তাই না? এরপরে এটা সাপোর্টিং সেন্টেন্স আছে, আমরা যে রাইটিং এর বিভিন্ন লেখাগুলো লিখি যে একটা আইডিয়া কিভাবে ডেভেলপ করতে হবে, একটা আইডিয়া কিভাবে ডেভেলপ করতে হবে, সো আইডিয়ার বিপক্ষে আপনাকে সাপোর্ট দিতে হবে। সো এখানে অন্যান্য সব কথাগুলো সাপোর্টিং সেন্টেন্স, মেইন সেন্টেন্সটা হচ্ছে ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস। সো ডিফারেন্ট প্লেসেস মানে হচ্ছে রেঞ্জ অফ সোর্সেস। সো আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার। সো এখানে আরেকটা জিনিস, আপনি ধরেন এখানে আছে সেকশন বি, সো সেকশন বি এর জন্য আপনি কি আনসার দিবেন বা পরীক্ষার খাতায় কি লিখবেন? এই যে দেখেন, রাইট দ্য কারেক্ট নাম্বার। সো এইটার জন্য কিন্তু অনেকেই খুব ব্যাপকভাবে খারাপ রেজাল্ট করেন, আপনি নিজেও জানেনও না যে আমার ভুলটা কি হয়েছে। এখানে আছে হচ্ছে আই টু এক্স, আপনি ধরেন আই এর জায়গায় আপনি এ লিখছেন কি বি লিখছেন, অথবা আছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, আপনি লিখছেন ইয়েস নো নট গিভেন। সো আপনি কিন্তু হচ্ছে নট গিভেন তো সেম, বাট এখানে আনসারে যেটা লিখতে বলবে সেই অনুসারেই আপনার খাতাটা মূল্যায়ন করা হবে, আদারওয়াইজ সেটা সহি আনসার হলেও গলত বলিয়া গণ্য করা হইবে। সো এইটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনি ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছেন, অথচ আপনার ফাইনাল পরীক্ষাটা খারাপ হয়ে গেল কেন? এইটার জন্য। ওকে, থ্যাংক ইউ জাফর ভাই। এরপরে আর একজন একটু পড়েন, ভিন্ন কেউ, দেখি অন্য কেউ আছেন উইলিংলি পড়বেন? ভাইয়া আমি পড়তে পারি, বাট মিনিং অতটা হয়তো না না, explain করতে কোনো পারবো না। সমস্যা নাই ভাইয়া, আমরা তো প্র্যাকটিস করতেছি এখানে।
একটু কাইন্ডলি আচ্ছা। পড়েন। The desalinator can produce 15 liters of drinking water per day, enough to sustain a family for cooking and drinking. জি মানে এটা হচ্ছে পার ডে তে ডিসেলিনেটর ইউনিটটা যেটা তারা 15 লিটার পানিকে এই করে প্রডিউস করে। জি জি ভাই, আপনি হচ্ছে ওই যে এখানে তো আপনি তো লেখায় দাগ দিতে পারতেছেন না, যখন ওই ফাইনাল পরীক্ষায় পেপার বেসড হলে আপনি সরাসরি দাগ দিবেন, ঠিক আছে, পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন যে এই ডিসেলিনেটর কি করে 15 লিটার দিনে প্রডিউস করে পার ডে, প্রত্যেক দিনে 15 Yes. লিটার করে প্রডিউস করতে পারে, যেটা কিনা এনাফ টু সাস্টেইন এ ফ্যামিলি, একটা ফ্যামিলির জন্য মানে সাস্টেইন করার জন্য বা হচ্ছে ধরে রাখা বা চলার জন্য Cooking- যথেষ্ট আর কি, ফর কুকিং এন্ড ড্রিঙ্কিং, খাওয়ার জন্য এবং হচ্ছে রান্না করার জন্য যথেষ্ট। ঠিক আছে ভাই, পরের লাইনটা। আর হচ্ছে It's এইভাবে ma- ছোট ছোট করে মেইন জিনিসটা পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন। ওকে ভাইয়া, তারপর Its main selling point is that, unlike standard desalination techniques, এটার মেন সেলিং পয়েন্টের কথা বলেছে এখানে, যেটা হচ্ছে আনলাইক স্ট্যান্ডার্ড ডিসালিনেশন টেকনিক্স। এটা বুঝলাম না ভাই, এটা আনলাইক জি ভাই, এখানে হচ্ছে ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ দ্যাট আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে লাইক আনলাইকের যে ব্যবহারটা, ধরেন লাইক যদি শুরুতে থাকে তাহলে পরেরটা হচ্ছে সেম, আর যদি আনলাইক থাকে তার মানে হচ্ছে ওই পরেরটা হচ্ছে ডিফারেন্ট। যেমন এটা হচ্ছে আপনি স্পিকিং এবং রাইটিং এ ইউজ করতে পারেন আনলাইক অথবা লাইকের যে ব্যবহারটা। ধরেন লাইক বাংলাদেশ ইন্ডিয়ান পিপল আর অলসো জেনারাস, মানে হচ্ছে কি বাংলাদেশের মতো ইন্ডিয়ান পিপলরাও অনেক সহজ সরল। আর আনলাইক বাংলাদেশ ইন্ডিয়ান পিপল আর ধরেন মাইজার, বাংলাদেশের মতো আনলাইক বাংলাদেশ ইন্ডিয়ান পিপল আর মাইজার, মানে হচ্ছে বাংলাদেশের মতো না, মানে ইন্ডিয়ান পিপলরা হচ্ছে মাইজার অনেক কৃপণ, কিন্তু বাংলাদেশের মতো তারা না, বাংলাদেশিদের মতো না। সো প্রথমে যদি লাইক থাকে দুইটা আইডিয়া সেম, প্রথমে যদি আনলাইক থাকে দুইটা আইডিয়া ভিন্ন, মানে পরেরটা যদি পজিটিভ থাকে প্রথমটা নেগেটিভ, পরেরটা যদি নেগেটিভ থাকে প্রথমটা পজিটিভ। আনলাইক মানে ডিফারেন্ট আর লাইক মানে হচ্ছে সেম। একই রকম ভাবে এখানে ইটস মেইন সেলিং পয়েন্ট, এখানে সেলিং পয়েন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ দিক, যেটা আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স, মানে স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্সে যা থাকে এখানে হচ্ছে আনলাইক মানে তার স্ট্যান্ডার্ড মতো নয়। ডিসেলিনেশন টেকনিক্স এর মতো না, মানে স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক থেকে ভিন্ন। ভিন্ন কি ভিন্ন? ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, মানে এটার কোনো কি লাগে না, জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে না। কিন্তু স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্সে তাহলে কি হয়, এটাতে স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্সে লাগে, তাই না ভাই? জি ভাই, যেহেতু আনলাইক আছে, যেহেতু তো অবশ্যই তাহলে এর Yeah. স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গেলে আমার কি হচ্ছে জেনারেটর পাওয়ার সাপ্লাই লাগবে সেক্ষেত্রে। জি জি ভাই, এটা পুরোটা একটা নাম স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক যেটা, হ্যাঁ এই টেকনিক্সে এটা হচ্ছে আপনার লাগে না, হচ্ছে আনলাইক মানে এটার মতো না, এটার মতো না, মানে হচ্ছে ইট ডাজেন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, মানে এটার হচ্ছে এটার টেকনিক এই টেকনিক্স এর মতো না। আপনার কোন জিনিসটা এই ডিসলিনেটর যেটা বর্তমানে Okay. যেটা আবিষ্কার করতে যাচ্ছে বা হুম। বর্তমানে যেটা 15 লিটার করে তৈরি করে, সেটা স্ট্যান্ডার্ড ডিসেলিনেশন টেকনিক্স এর মতো না। এটার হচ্ছে জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে না, তাহলে কি লাগে, জাস্ট শুধুমাত্র শুধুমাত্র সূর্যের আলোতেই এটা জাস্ট করা যায়। সানলাইট লাগে, এটার কোনো Sunlight। জেনারেটেড পাওয়ার সাপ্লাই লাগে না। পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা, তারপরে ভাইয়া একটু পড়েন। It measures 120 centimeter by 90 centimeter, and it's easy to transport thanks to its two wheels. জি ভাই, তারপরে এটা হচ্ছে আমরা যে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছে এখানে, যেটা জি জি হচ্ছে ভাই, ধরেন আমাদের এই যে লিস্ট 90 অফ থেকে হেডিংস এর 100 ক্ষেত্রে ভাইয়া লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে এডিশনাল যত কথাই থাকুক আমাদের শুধুমাত্র হেডিংটা লাগবে, তাই না ভাইয়া? আমাদের জি ভাইয়া। শুধুমাত্র হেডিংটা লাগবে। এখন একটা কথা বলতে যে আমাদের এডিশনাল কিন্তু অনেক কথা চলে আসে যেগুলো আমাদের মেইন জিনিস না, তাই না?
এখন দেখেন জি। এরপরে যত কথা আছে, ইট মেজার্স 100 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার, এটা 120 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার, এটার হচ্ছে আকার বা মাপ, ইজি টু ট্রান্সপোর্ট, এটা সহজে ট্রান্সপোর্ট করা যায়, থ্যাঙ্কস টু ইটস হুইলস, এটার চাকাকে ধন্যবাদ। চাকাকে এগুলো ধন্যবাদ তো না, প্রয়োজন। এখানে হচ্ছে থ্যাঙ্কস টু মানে হচ্ছে কারণে। হ্যাঁ, এটা আমরা আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। স্পেশালি ডিসকাস করব। থ্যাঙ্কস টু মানে হচ্ছে কারণে, কল্যাণে। হ্যাঁ, মানে চাকার কারণে এটা ইজিলি ট্রান্সপোর্ট করা যায়। ওয়াটার আচ্ছা, এন্টার্স বুঝতে থ্রু এ পারছি। পাইপ, ওয়াটার একটা পাইপের মধ্য দিয়ে যায়, ফ্লোস এ থিন ফিল্ম, এটা হয় সেটা হয়। এটা পুরোটা হচ্ছে এই প্রসেস বলছে, যেটারে কেমনে উৎপাদন করা যায়, কিভাবে এটাকে হচ্ছে একটা কাজ আগানো যায়। কিন্তু সরি, কালারটা, প্রডিউসিং মেথডটা বলে দিচ্ছে প্রডিউসিং এখানে। মেথডটা, কিন্তু আমাদের তো ফুল প্রডিউসিং মেথডটা দরকার নেই, আমাদের শুধুমাত্র হেডিংসটা দরকার, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। সো এখানে কি বলছে যে ইটস মেইন সেলিং পয়েন্ট ইজ আনলাইক স্ট্যান্ডার্ড ডিসেলেশন, ইট ডাজন্ট রিকোয়ার এ জেনারেটেড পাওয়ার সাপ্লাই, জাস্ট সানলাইট। তার মানে কি, একটা থেকে আরেকটা ভিন্ন, একটা জিনিস থেকে আরেকটা ভিন্ন। কই যেন আমরা পড়ছিলাম এই টাইপসের কিছু একটা, যে এটা অন্য অন্য কোনো কিছু থেকে এটা ডিফারেন্ট করছে। জি 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 ভাই, পড়েছি। একই এটা রকম হচ্ছে ভাবে আমাদের যে 5 নম্বরটা। ফাইনাল পরীক্ষায় যে টেকনিকটা, আপনি আবার খুব সংক্ষেপে, আমি তো এই একই জিনিস 1 ঘন্টা 24 মিনিট ধরে বলতেছি, কিন্তু ফাইনালে আপনাকে এটা 1-1.5 মিনিটের মধ্যে করতে হবে। যে আপনি আবার 1 নাম্বার দেখবেন যে আচ্ছা, এখানে কি গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন আছে, ভাই আপনি অন্য ভুল যতই করেন, এইটা কিন্তু, এই ভুলটা কিন্তু কিছুতেই হওয়া সম্ভব না। সম্ভব বলেন? এই যে ফাইন্যান্স রেজাল্ট আনসারটা এখানে দেওয়া, না, এটা তো ভুল ভাই, এটা হ্যাঁ, বলে এটা দিচ্ছে যে এটা কিছুতেই হবে না। আনএক্সপেক্টেড বেনিফিট, না, এখানে বেনিফিটের কোনো কথা বেনিফিটও নেই। নাই। ইনিশিয়াল ইন্সপাইরেশন টু নিউ প্রোডাক্ট, ইনিশিয়াল তো প্রথমেই চলে গেছে হ্যাঁ হ্যাঁ, এটাতে। এই জন্য হচ্ছে ভাই এটা একটা বিশাল টেকনিক, যেটা আমি হচ্ছে এটিএম স্যারের কাছ থেকে খুব কাছ থেকে শিখেছিলাম, আর অন্যান্য সব জায়গায় দেখেছি যে ইলুমিনেশন প্রসেস, কেটে দেওয়া পদ্ধতি। স্যার একদম মানে কেটে দিতেন, এইভাবে হচ্ছে কলম দিয়ে কেটে দিতেন। ঠিক আছে? সো আপনারা এটা করতে পারেন যে এইটা ভাই কিছুতেই হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না। এখানে হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার্স, ভাই এখানে কাস্টমারের কোনো কথাই নেই, কাস্টমারের এখানে কোনো কথাই কিভাবে নেই। এখানে আনসারটা আসে? আচ্ছা ধরলাম 5 নাম্বার পরে, এটা তো আনসার, এটা পরে। ক্লিনিং আচ্ছা, ওয়াটার ফ্রম রেঞ্জ, এই সোর্সের কথাটা এখানে কেমনে আসে ভাই? এখানে কোনো ওভারকামিং সোর্সের প্রোডাকশন কথা, ডিফিকাল্টিজ, এইটা আপনার কাছে কোনো না কোনো কোনো, ডিফিকাল্টিস এর কোনো কথাই আসেনি। তাও ধরেন যদি মনে হয়, ধরেন আমরা তো ভুল করে থাকি, যদি মনে হয় আপনি এখানে আস্তে করে সি না সি লিখে রাখেন। ঠিক আছে? ওকে সি লিখে রাখেন। আপনার যদি মনে হয় যে ওকে 8 নাম্বারটা হইতে পারে প্রফিট নট দা প্রাইমারি গোল, আপনি সি নাম্বারটা লিখে রাখেন যদি মনে হয়, না হলে তো আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনি ওকে প্রথমেই পেরে গেলেন। সো এইভাবে দুইটার মধ্যে এখন কম্পেয়ার করেন যে ওকে প্রোডাকশন ডিফিকাল্টিসটা কি সি হবে, নাকি হচ্ছে আপনার কাছে যদি এই হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস, যেহেতু আনলাইক আছে একটা থেকে আরেকটা ভিন্ন, আনলাইক মানে কি একটা থেকে আরেকটা ভিন্ন। সো ভিন্ন। এটাই হচ্ছে আমাদের আনসার, আনসার এটা হচ্ছে আমাদের মেক্স দ্য আনসার। ডিফারেন্স যদি ভাই, ডিফারেন্ট ফ্রম। যদি ভাই তারপরেও আপনার আনসারটা নাম না আসে অথবা না বুঝতে পারেন, দেখেন অন্য কোনোটার সাথেই মিলতেছে না, তাই না? এটার সাথে কিছুটা মিলতেছে, সো এটাই আমাদের আনসার। যেহেতু অন্যগুলোর সাথে আচ্ছা, একেবারেই মিলতেছে না। না, তাদের আশেপাশেও যাচ্ছে না। জি জি, 10% বা 5% মতো তাও তো যাচ্ছে না। ইয়া, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ ভাইয়া, আসাদ ভাইয়া। বুঝতে পারছি। আর কোনো বুঝতে কি প্রবলেম হচ্ছে, কোনো কোশ্চেন না, বা ঠিক কোনো আছে প্রবলেম? ভাই, এটা আমি সুন্দরভাবে ওকে, বুঝতে থ্যাংক ইউ সো পেরেছি। মাচ। আমি তাহলে আরেকজনকে একটু জিজ্ঞেস করি পরেরটার জন্য। কেউ কি আর কেউ আছেন উইলিংলি বলবেন? মাকসুদা আক্তার, রুমা আপু, আপনি আছেন? ফ্রি আছেন? থাকলে বলতে পারেন, নাও বলতে পারেন, আপনার ইচ্ছা। কেউ আছেন উইলিংলি বলবেন? সাইফুল ভাইয়া, সাইফুল ভাইয়া, আচ্ছা আপনার বলতে আগ্রহী না। আচ্ছা আমি বলতেছি।
ওকে, দেখেন ডি নাম্বার যেটা আছে যে এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট অ্যাট লিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। আচ্ছা, এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট, এখানে একটা আপনি অবলিক দিয়ে রাখেন যাতে করে এর প্রথমে যদি মিনিংটা বুঝতে না পারেন, এর পরের বার মিনিং বোঝার জন্য আপনাকে যেন দ্বিতীয়বার আর এ রিসেন্ট অ্যানালাইসিস ফাউন্ড দ্যাট আর পড়তে না হয়। কেন? কারণ আপনি অলরেডি এটা মিনিংটা সহজ এবং একবার আপনি এটা পড়ে ফেলছেন। কি আছে, অ্যাট লিস্ট 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন লিভস উইথ সিভার, মানে ব্যাপকভাবে ওয়াটার স্কারসিটি, পানি দুষ্প্রাপ্যতায় তারা ভোগে বা তাদের প্রবলেম হয়। 2/3 অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন। তাহলে এটা কোন ধরনের মেসেজ? ইজ ইট এ পজিটিভ মেসেজ অর নেগেটিভ মেসেজ? অবশ্যই একটা নেগেটিভ মেসেজ, যে মানুষ দুর্ভোগে থাকে, মানুষের কষ্ট হয়, সো এটা একটা নেগেটিভ মেসেজ। এরপরে হচ্ছে জনসন সেজ দ্যাট 2030 হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন উইল বি লিভিং উইথ ওয়াটার স্টেজ। 2030 সালের মধ্যে বিশ্বের অর্ধেকের মতো মানুষ পানির সমস্যায় থাকবে। সবগুলো এখানেও নেগেটিভ মেসেজ, নেগেটিভ কথাবার্তা। এরপরে কি হবে, হোয়ার দ্য ডিমান্ড এক্সিডস দ্য সাপ্লাই, যেখানে হচ্ছে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ডটা বেশি হবে। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট এ সাস্টেনেবল সলিউশন ইজ ব্রট টু দ্য মার্কেট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা সাস্টেনেবল বা টেকসই একটা সলিউশন নিয়ে আসা উচিত, কিন্তু এটা কিন্তু কোনো মেইন কথা না। মেইন কথা হলো যে মানুষ সমস্যায় থাকবে। আচ্ছা, দেখি এরপরে কি আছে। মেনি কান্ট্রিজ ডোন্ট হ্যাভ মোর ডিসালিনেশন প্ল্যান্টস which are very expensive to build. They don't have the money to operate them. তাদের টাকা নাই, এটা অপারেট করার মতো তাদের টাকা নাই। সো এটা একটা নেগেটিভ মেসেজ। They are very maintenance intensive and they don't have the money to buy the diesel. তার মানে তাদের এই যে টু রান ডিসেলিনেশন প্লাস, তাদের ডিজেল কেনারও টাকা নাই, তাদের হচ্ছে এটা অপারেট করারও টাকা নাই, বিশ্বের নানান সমস্যা হবে, সবই নেগেটিভ মেসেজ। সো এখন আমাদের দেখি যে নেগেটিভ মেসেজের কথাগুলো কই বলা আছে। এই যে দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস, এটা একটা নেগেটিভ মেসেজ। ওয়াটার শর্টেজেস ইজ দ্য সিনোনিম অফ ওয়াটার স্কারসিটি। ওকে, এটা হইতে পারে এ ওয়ার্ম ওয়েলকাম, এটা তো কোনোভাবেই নেগেটিভ মেসেজ না। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এটা ওয়াটটা নেগেটিভ নট, বাট এটা একটা ভালো কথা যে প্রফিটটাই মেইন উদ্দেশ্য না। সো এটাও নেগেটিভ মেসেজ না। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিস, মানুষের যে প্রোডাকশনের যে ডিফিকাল্ট আছে সেটা হচ্ছে ওভারকাম করতে হবে। এইটা আপনার জন্য ভুল করতে সহজ হয়, এই টাইপসের একটা আনসার এইটা, যে শুধুমাত্র একটা কথা বলা আছে, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট এ সাস্টেনেবল সলিউশন। এটা জাস্ট একটা লাইনে আছে যে সাস্টেনেবল সলিউশন দরকার, কিন্তু ওভারকাম করে ফেলছে বা প্রোডাকশন ডিফিকাল্টিসটা ওভারকাম হয়েছে, এইটা মেইন হেডিং হতে পারে না। এইটাও যদি দেন আনসার, তারপরেও আপনার গঠনমূলক ভুল উত্তর, উইল অ্যাপ্রিসিয়েট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে মেইন আনসার না। কেন? কারণ পুরো কথাটা বলা হচ্ছে নেগেটিভ কথা। তাদের বিশ্বের 2030 সালের মধ্যে বেশিরভাগ মানুষ এই পানির সমস্যায় থাকবে, ওয়াটার স্কারসিটি বর্তমানে আছে, এবং হচ্ছে তাদের টাকা নাই, তার পুরোটাই সমস্যা নিয়ে কথা। সো এই অন্যগুলো মিলে দেখেন কোনোভাবেই হয় না। আর হচ্ছে এই 7 নাম্বার আর 10 নাম্বার, 7 নাম্বার হচ্ছে জাস্ট একটা লাইনের জন্য মেলে, কিন্তু আমাদের পুরো হেডিং তো হচ্ছে সবাইকে সাপোর্ট করে, সবাইকে নিয়ে কথা বলে, এই টাইপসের কোনো কথা। সো আমাদের মেইন আনসারটা হচ্ছে 10 নাম্বার। দেখেন তো কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, যেটার আমরা নাম দিয়েছি যে পজিটিভ মেসেজ নাকি নেগেটিভ মেসেজ, এটা আমাদেরকে ধরতে হবে। এরপরে হচ্ছে এফ জি, ই এফ জি, এই তিনটা আমাদের বাকি আছে। তাহলে তিনটা আমরা পড়ে ফেলি। ই নাম্বারটা পড়বেন কেউ আছেন না আমি পড়বো? ওকে, এখানে দেখেন আছে দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট এ ওয়াইড ভ্যারাইটি অফ ইউজার্স। তাহলে হচ্ছে এই ডিভাইসটা বিভিন্ন ধরনের ইউজার্সদের লক্ষ্য করে এটাকে তৈরি করা হয়েছে, বা এইমড অ্যাট ডিভাইসটাকে, এটাকে হচ্ছে তো ফ্রম
homeowners in the developing world who do not have a constant supply of water to people living off the grid in the rural parts of the US. The first commercial versions of the desalinator, আচ্ছা আপনারা কিভাবে পড়বেন ওই ভেঙে ভেঙে পড়বেন যেটা বললাম, the first commercial versions of the desalinator। তাহলে হচ্ছে এখানে আমাদেরকে শুধুমাত্র মনে রাখলেই হবে যে ফার্স্ট কমার্শিয়াল ভার্সন, প্রথম, শুধু প্রথমে এটা কেমনে ইয়ে করা হয়েছিল, আর এক্সপেক্টেড টু বি ইন অপারেশন in India early next year after field tests are carried out। তাহলে হচ্ছে ফিল্ড টেস্ট বা বাস্তবিক ক্ষেত্রে এটা টেস্ট করার পরে তারপরে এটা মানে সারা হয়েছিল কোথায়, ইন্ডিয়াতে সারা হয়েছিল। ওকে, ইন্ডিয়াতে। ওকে, the market of the self-sufficient devices in developing countries is twofold, দ্বিগুণ। those who cannot afford the money for the device outright and pay through microfinance। microfinance মানে হচ্ছে ছোট ছোট করে টাকা দেয়, যে ভাগ ভাগ করে ইনস্টলমেন্টে। সো যাদের টাকা নাই তারা মাইক্রোফিন্যান্সে দিতে পারে। এন্ড মিডল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট, তারা হচ্ছে লিজ নিতে পারে। পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর এ ফ্রিজ আউটরাইট, দে পে ফর ইট ওভার 6 মান্থস। তারা হচ্ছে 6 মাসের জন্য 6 মাসের মধ্যে তারা এটা দিতে পারবে, পে করতে পারবে। তারপরে হচ্ছে দে উড পুট দ্য ডিসলিনেটর অন দেয়ার রুফ, তারা হচ্ছে তারা এটা কোথায় রাখতে পারবে, ছাদে রাখতে পারবে। and hook it up in their municipal supply and they would get very reliable drinking water on a daily basis। so আমরা এখানে যতটুকু পড়লাম, Jensen says in that it is aimed at niche markets, it is aimed at, এটা লক্ষ্য করে কোথায়, niche markets মানে সাধারণ বা গতানুগতিক বা সাধারণ জনগণের জন্য, হয় ট্যাপ ওয়াটার ইজ আনএভেলেবল, যেখানে ট্যাপ ওয়াটারের পানি পাওয়া যায় না, ফর ক্যাম্পিং, বোটস, ফর দ্য মিলিটারি ফর ইনস্ট্যান্স, মানে এই ধরনের জায়গার জন্য এটা প্রাথমিকভাবে এটা লক্ষ্য। সো তাহলে দেখেন যে দ্য ডিভাইস ইজ এইমড অ্যাট মানে কি, এটার লক্ষ্যটা কোথায়, কোন ধরনের ইউজার্স, এখানে আছে এইমড অ্যাট। এরপরে আপনি যদি দেখেন শেষের কথাটা যে ইট ইজ এইমড অ্যাট, এটার টার্গেটটা কোথায়, এটার লক্ষ্যটা কোথায়, তার মানে এখানেও এইমড অ্যাট, শেষেও এখানেও পরেও কথা আছে এইমড অ্যাট, এবং হচ্ছে এখানে দেখেন এখানে আছে এইমড অ্যাট আর এখানে আছে এক্সপেক্টেড টু বি অপারেশন ইন ইন্ডিয়া। এখানে হচ্ছে ইন্ডিয়াতে এটা এক্সপেক্ট করা হচ্ছে কি জন্য, এটা বেচা বিক্রির জন্য, মানে মার্কেটিং বা হচ্ছে এটার হচ্ছে কাদের কাছে বেচা যায় সেটার হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্য। তাহলে দেখেন আমরা কই যেন পড়ছিলাম এই টাইপসের কথাটা, এই আমাদের আগে কিওয়ার্ড দাগিয়ে রাখার উদ্দেশ্য সেটাই, যে আমরা এই প্যারাটা পড়লেই যেন বুঝতে পারি যে ও আচ্ছা আমরা কই জানি পড়ছি। The range of potential customers for the device, the range of potential customers, কেন potential customers, এখানে aimed at, এখানে expected, এখানে aimed at, so এটা হচ্ছে potential customers। দেখেন তো কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা, প্রবলেম হলে বলেন। ওকে, এরপর আছে এফ নাম্বার, প্রাইসেস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট। প্রাইস, দাম ভ্যারি করবে কিসের উপর নির্ভর করে, যেখানে কোথায় এটা বিক্রি করা হচ্ছে। ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল 8 অর্গানাইজেশনস ক্যান নেগোশিয়েট। মানে হচ্ছে ডেভেলপিং ওয়ার্ল্ডে এক দামে বিক্রি করবে, আর হচ্ছে ইন ডেভেলপড কান্ট্রিজ ইট ইজ লাইকলি টু কাম এট $1000 এ ইউনিট। ডেভেলপিং ওয়ার্ল্ডে হচ্ছে $1000 করে বিক্রি করবে, আর 685 পাউন্ড। উই আর ইন এ ভেঞ্চার উইথ এ সোশ্যাল মিশন, আমরা একটা সোশ্যাল মিশন নিয়ে নেমেছি। দেখেন তো এই কথাটা আমাদের কিছু কিছু মিল যাচ্ছে কিনা কোনো একটার সাথে। উই আর অ্যাওয়্যার দ্যাট the product we have envisioned is mainly finding application in the developing world and the humanitarian sector. So humanitarian sector, and in this way we will proceed, আমরা এটাকে আগাবো। We do realize though that to be a viable company there is a bottom line to keep in mind। মানে আমরা হচ্ছে সোশ্যাল মিশন নিয়ে নামছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদেরকে ভায়াবল হতে হবে, টিকে থাকতে হবে। তার মানে দেখেন এই যাবতীয় তথ্য প্রমাণ ওই সবকিছু সাক্ষাতের ভিত্তিতে, সাক্ষীদের ভিত্তিতে আদালতে এই মর্মে প্রমাণিত হচ্ছে যে আমাদের এই আনসারটা, এই যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল,
যেহেতু এখানে বলছে যে সোশ্যাল মিশন নিয়ে নামছে, হিউম্যানিটেরিয়ান সেক্টর নিয়ে কথা বলা আছে, আর প্রাইস উইল ভ্যারি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইজ বট। এটা প্রাইসটা ডিপেন্ড করতেছে কোথায় এটা বিক্রি করা হচ্ছে। সো এটার আনসারটা আমাদের এই যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এটাকে আমরা দিতে পারি। এটার আনসার এফ নাম্বার। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এরপর হচ্ছে দেখেন পরেরটা, শেষেরটা, আমাদের শেষের কোশ্চেনটা। দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড অ্যাট ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এটা কোম্পানিটা কোথায় আছে? অলদো জনসন ইজ ইটস চিফ এক্সিকিউটিভ, শি লিভস ইন দ্য স্টিল লিভস ইন দ্য ইউএই। সে কোথায় থাকে? আরব আমিরাতে থাকে। ইট হ্যাজ রেজড 340,000 পাউন্ড ইন ফান্ডিং সো ফার। এটা 340,000 পাউন্ড সে তুলছে। উইদিন 2 years হি সেজ দ্য কোম্পানি এইমস টু বি সেলিং 1000 ইউনিটস এ মান্থ। সে আরো 1000 ইউনিট সে হচ্ছে সেল করবে। Mainly in the humanitarian field, they are expected to be sold in areas such as Australia, Northern Chile, Peru, Texas, and সে কি করবে? আরো উৎপাদন করবে। এখানে aims to be selling 1000 ইউনিট এর মান, এক মাসে 1000 ইউনিট সে সেল করার সে একটা লক্ষ্য নিয়েছে। আর কি করছে? ইট হ্যাজ রেট 3,40,000 ইন ফান্ডিং সোফার। সে 3,40,000 ফান্ডিং তুলেছে। সো এই 3,40,000 ফান্ডিং তুলেছে। সো আমরা একটা কই যেন পড়ছিলাম যে গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন। তাহলে 3,40,000 সে ফান্ডিং তুলেছে। সো এটাই আমাদের মেইন জিস্ট। আর একটা জিনিস কেউ মনে করতে পারেন যে দে আর এক্সপেক্টেড টু বি সোল্ড ইন এরিয়াস ইন অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস এন্ড ক্যালিফোর্নিয়া। এটাকে আপনাকে ধরতে পারেন অনেকেই, মানে আমি তো ধরেন আরো অনেক স্টুডেন্টকে এটা পড়াইছি, অনেকেই হচ্ছে বলেন যে ভাই এটা তো আমাদের পটেনশিয়াল কাস্টমার হইতে পারে। তো একটু চিন্তা করে দেখেন যে এইটা হচ্ছে জাস্ট এক্সপেক্টেড টু বি সোল্ড। এখানে সে 1000 ইউনিট সে মাসে সেল করবে, প্রত্যেক মাসে 1000 ইউনিট। আর এটার আগে মেইন কথা বলা আছে 3,40,000 পাউন্ড সে অলরেডি রেজ করেছে। সো এটার মেইন থিম, জিস্ট বা মেইন কথাটা হলো যে এই গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন। এটার আনসার হচ্ছে এ নাম্বার। তো এই জন্য হচ্ছে অন্য আনসার গুলো হবে না, বা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার তো ওই ইন্ডিয়া বা ওখানে বলাই ছিল। সো ওটা আরো স্পষ্ট ভাবে আমরা প্রতীয়মান হচ্ছি যে ওইটার আনসার এটা, আর এটার আনসার হচ্ছে জি নাম্বার। এভাবে আমাদের সবগুলো আনসার শেষ হয়ে গেল। আর একটা দেখেন সবগুলো আনসারের জন্য একটার বিপরীতে আরেকটা। এখানে গেটিং দ্য ফিনান্স ফর প্রোডাকশন এট দ্য সেম টাইম, এটা কার সাথে সাংঘর্ষিক? এটা হচ্ছে যে পটেনশিয়াল কাস্টমার মনে হতে পারে, অবশ্যই কারো না কারো মনে হতে পারে। তাহলে দেখেন এ ওয়ার্ম ওয়েলকামের সাথে কার কার হচ্ছে ডিফারেন্ট ফ্রম ইনিশিয়াল ইন্সপাইরেশন। আর কোথাও দেখেন এই ওয়ার্ম ওয়েলকামটা দরকারই পড়ে না। সো ফাইনাল পরীক্ষাতে আপনি এই টাইপসেরই পাবেন। লিস্ট অফ হেডিংস বা আইএলটিএস এর যতগুলো কোশ্চেন প্যাটার্ন আছে প্রায় 90% ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি যেটাই বলে না কেন সেম এই রুলস গুলোই ফলো করে। সো আপনি যে কোনো টাইপসের যে কোনো পরীক্ষায় দেন না কেন, বা হচ্ছে যখনই পরীক্ষা দেন না কেন, অথবা যে কোনো বিগত কোশ্চেনই আপনি শোনেন না কেন, সো এই টাইপসের ট্রিক্স গুলাই ওরা ফলো করে। হয়তোবা ভিন্ন ঘটনা হতে পারে, হয়তোবা ভিন্ন ভোকাবুলারি থাকতে পারে, কিন্তু আইডিয়া গুলো সেম, এই স্ট্রাকচার গুলো সেম, এবং ওদের ট্রিক্স গুলাও সেম। সো আমরা যদি ট্রিক্স গুলো শিখে রাখি এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকি, ইনশাল্লাহ আমরাও ভালো স্কোর করতে পারবো। ওকে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। ভাইয়া জি ভাইয়া। আর সবাই লিভ নিতে পারেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি ভাইয়া আমার বলেন। একটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে প্যারাগুলো পড়ছি আমরা, সো এটার যে জিসটা আমরা নিব, সো এটা নিয়ে যে টাইমিংটা ভাইয়া, সাপোজ আমি এ নাম্বার বা বি নাম্বার পড়ছি, কতটুকু সময়ের মধ্যে আমার এই জিসটা কভার করা উচিত? ভাইয়া মেইন এটা আইডিয়াটা হচ্ছে ধরেন ডিপেন্ড করে যে আপনার এই প্যাসেজ অনটা কত দ্রুত আপনি শেষ করতে পারছেন, বা আপনার লেভেলটা কতটুকু। এখন ধরেন আপনি হচ্ছে খুব দ্রুত প্যাসেজ অনটা সলভ করতে পারছেন, কোনোটার জন্য
আমরা নিজেরাও সলভ করতে গেলে নতুন একটাতে কোনোটার জন্য 1.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিটও টাইম নেয়, কিন্তু কোনোটা হচ্ছে আপনার 30 সেকেন্ডে হয়ে গেছে। সো আপনি কি করবেন, এটা নিয়ে হচ্ছে শুরুতে কথা বলা উচিত ছিল আমার, কিন্তু বলা হয়নি। সো আপনি কি করবেন যে টোটাল প্যাসেজের একটা টাইম নেবেন, নির্দিষ্ট একটা কোশ্চেনের না, ঠিক আছে? যে ধরেন টোটাল প্যাসেজে আপনার 10 মিনিট বা 15 মিনিট পর আপনি ঘড়ি দেখবেন, বা 7, 8, 10 মিনিট পরে আপনি ঘড়ি দেখবেন। এটা খুবই স্বাভাবিক যে সবগুলোতে সমান টাইম আপনার লাগবে না, কারণ Right. কোনোটার প্যাসেজই ছোট, প্যারাই ছোট। ছোট। তো ওটা তো আপনি নর্মাল সবসময় ন্যাচারাল থাকার ট্রাই করবেন, কিন্তু যেটাতে বেশি টাইম নিচ্ছে ওটা আপনাকে ওটা অবশ্যই আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক সময় এরকম হয় ভাই যে পড়তে গেছি যে সিরিয়াসনেস মানে মনে হচ্ছে একটু রিল্যাক্সে পড়ি, ছোট প্যারা একটু রিল্যাক্সে পড়ি, আবার একটু বড়টা যেটা সেটা মনে হচ্ছে যে একটু দ্রুত পড়ার চেষ্টা করি, জি, এই জন্য একটু এটা confused। এটা ধরেন আপনি ওই পড়বেন পুরোটাই আপনি ট্রাই করবেন, বাট খুব বেশি টাইম নেবেন না, কিন্তু বাসায় যখন প্র্যাকটিস করতেছেন যেহেতু হুম, আপনি এখন টাইম নেন, এখন আপনি 1.5-2 ঘন্টা টাইম নেন, কিন্তু মেক শিওর যে 100% আপনি মানে বুঝতে, বুঝতে পেরেছি। এরপরে ইনশাল্লাহ টাইম কমবে আস্তে আস্তে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, যে কোনো সময় কোশ্চেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।